হিরো হতে গেলে সবসময় না তো মার্কস লাগে না তো সুপার পাওয়ার, শুধু সাহস আর একটু রাগই পাল্টে দিতে পারে অনেক কিছু। এই গল্পে একটা ছেলে যাকে সবাই চেপে রেখেছিল, কিন্তু যখন সে নিজের ভিতরের আওয়াজ শুনতে শুরু করে তখন পুরো স্কুলকে কাঁপিয়ে রেখে দেয়। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ হাই স্কুল হিরোস। গল্পের শুরুতে আমরা মেন ক্যারেক্টার গিয়মকে দেখি। সে নতুন একটা স্কুলে ট্রান্সফার হয়ে এসছে। তার বাবা স্কুল টিচারকে বলছে গিয়ম ছোটবেলা থেকেই সবসময় টপার ছিল, অনেক ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে গোল্ড মেডেলও পেয়েছে। এরপর টিচার তাকে ক্লাসে নিয়ে যায় আর বলে নিজের পরিচয় দিতে। গিয়ম শুধু নিজের নাম বলে আর ক্লাসের এক ফাঁকা বেঞ্চে গিয়ে বসে পড়ে। এদিকে ক্লাসের এক বুলির চোখ পড়ে গিয়মের দিকে। টিচার সবাইকে কিছু প্রশ্নপত্র দিয়ে বেরিয়ে যান। গিয়ম হেডফোন লাগিয়ে প্রশ্নগুলো সলভ করতে শুরু করে। স্কুলের শেষে সে একটা একাডেমিতে যায়। রাত অব্দে ক্লাস করে বাড়ি ফেরে, যেখানে তার মা তার জন্য অপেক্ষা করছিল। আর মাকে দেখে বোঝা যায় তার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। গিয়ম মায়ের সঙ্গে একটু কথা বলে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর তার বাবা বাড়ি ফিরে আসে। তার পায়ের শব্দ পেয়ে গিয়ম কিছুটা ভয় পায় আর খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো সলভ করতে থাকে। বাবা এসে জিজ্ঞাসা করে আজ কত পেজ কমপ্লিট হয়েছে। সে এর মধ্যেই 178 পেজ পর্যন্ত সলভ করে ফেলেছিল। কিন্তু গিয়ম তখন গত 2 মিনিট ধরে একটা প্রশ্নের উত্তর দিতে পারছিল না, বারবার ভুল করছিল। তার বাবা এতে রেগে গিয়ে তার মাথায় বারবার আঘাত করতে থাকে আর বলে ফোকাস করো, ঠিক করে করো। গিয়মের তখন ভীষণ রাগ হচ্ছিল। সে রাগ চেপে বাবাকে সরি বলে আর প্রশ্নটা সলভ করে ফেলে। আসলে গিয়মের বাবা ছিল ভীষণ স্ট্রিক্ট আর এটাই তাকে মানসিক অসুস্থ করে ফেলেছিল। রাতে গিয়ম নিজের গলা চেপে আত্মহত্যা করার চেষ্টা করে। পরদিন সে আবার স্কুলে আসে। ক্লাসে ঢোকার সময় দেখে একটা ছেলে মার খাচ্ছে। একটা বুলি ছেলেটাকে খুব খারাপভাবে মারছে। গিয়ম ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আর নিজের জায়গায় গিয়ে বসে পড়ে আর হেডফোন কানে দিয়ে নিজেই পড়তে শুরু করে। কিন্তু যেভাবে সেই বুলি ছেলেটাকে মারছিল সেটা দেখে গিয়মের মাথায় বারবার তার বাবার কথা ভেসে উঠছিল আর অনেক রাগও হচ্ছিল। হঠাৎ সেই বুলিটা পাশ দিয়ে যাওয়ার সময় তার ওয়াকম্যানটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তবুও বুলি ছেলেটা মারা বন্ধ করে না, একদম গিয়মের বাবার মতো ছেলেটার মাথায় বারবার আঘাত করছিল। এসব দেখে গিয়ম আর সহ্য করতে পারছিল না। সে চিৎকার করে তার নাম ডেকে ওঠে, একদম ধমক দিয়ে। এই প্রথমবার হং এর সঙ্গে কেউ এইভাবে চিৎকার করে কথা বললো, তাও পুরো ক্লাসের সামনে। এমনকি ক্লাসরুমের বাইরে অনেক স্টুডেন্টরা দাঁড়িয়ে ওকে দেখছে। তাতে হং এর ইগো প্রচন্ড আঘাত পায়। সে রেগে গিয়ে গিয়মকে একটা জোরে লাথি মারে। হং এর একটা পার্টনার এসে তাকে থামায়, কারণ গিয়ম ছিল নতুন স্টুডেন্ট আর টিচারও যে কোনো সময় চলে আসতে পারে। ক্লাস শেষ হওয়ার পর হং তার এক বন্ধু যার নাম ছিল জুন তাকে গিয়মের ব্যাপারটা বলে আর সেটা নিয়ে মজা করতে থাকে। ঠিক তখনই গিয়ম ওদিক থেকে আসছিল। তখন হং তাকে ডেকে নিয়ে এক পাশে গিয়ে কথা বলে। গিয়ম তাকে সরি বলে ওর উপর চিৎকার করার জন্য, কিন্তু সে গিয়মকে হুমকি দেয়, নিজের সীমার মধ্যে থাকবি আর আজ থেকে আমি যেটা বলবো সেটাই শুনবি। তারপর সে গিয়মের ফোনে নিজের নাম্বার সেভ করে দেয় আর বলে আমি যখনই মেসেজ করব তখনই সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবি, না হলে তোর কপালে দুঃখ আছে। এরপর গিয়মকে 5 বের করতে বলে আর তাতে থাকা সব টাকা সে নিয়ে নেয়। তারপর বলে কিছুক্ষণ পর তোকে কল করব, তখন সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবি। গিয়ম বলে আমার তো একাডেমিতে ক্লাস আছে। তাতে হং রেগে গিয়ে তাকে একটা চড় মারে। তখন গিয়ম রাগে তাকিয়ে থাকে তার দিকে, ভয়ের বদলে চোখে আছে জেদ। হং তখন বলে চোখ নামা, চলে যায় এখান থেকে। ওর পার্টনার বলে ও কেমন ভাবে তাকাচ্ছিল দেখেছিস? হং তখন হেসে বলে ভয় পেয়ে যাবে বেচারা। তবে তার চোখের চাউনি দেখে তেমন কিছুই মনে হচ্ছিল না, একদম ভয় পায়নি সে। সন্ধ্যাবেলা তারা গিয়মকে মেসেজ করে, কিন্তু গিয়ম কোনো রিপ্লাই দেয় না। পরদিন সকালে স্কুল যাওয়ার সময় হং তাকে আবার মেসেজ করে, কিন্তু গিয়ম এবারও কোনো রিপ্লাই দেয় না। স্কুলে এসে সে হেডফোন কানে দিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়তে থাকে। ঠিক তখনই হং এসে তার মাথায় টক্কর মারে আর চিৎকার করে বলে তুই রিপ্লাই করিসনি কেন? গিয়ম সরি বলে, কিন্তু হং এবার হুমকি দিয়ে বলে এটাই কিন্তু শেষ ওয়ার্নিং। এরপর সে গিয়মের হেডফোন আর ওয়াকম্যানটা কেড়ে নিয়ে চলে যায়। তখন গিয়ম থামিয়ে বলে ওটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, দয়া করে আমাকে ওটা ফিরিয়ে দাও। এই কথাটা শুনে হং রেগে গিয়ে তাকে টেনে একটা লাথি মারে আর সে গিয়ে পড়ে মাটিতে। তবুও গিয়ম উঠে দাঁড়ায় আর আবার অনুরোধ করে ওটা আমার ফেরত দাও। হং রেগে গিয়ে হেডফোন আর ওয়াকম্যানটা মাটিতে ছুঁড়ে ফেলে আর গিয়মের মাথায় বাড়ি মেরে বলে বল এবার কি করবি? গিয়মের প্রচন্ড রাগ হয়ে যায়। সে হঠাৎ করে ঘুরে দাঁড়ায় আর হংকে একটা জোরে ঘুষি মেরে দেয়। এটা দেখে ক্লাসের সবাই চমকে ওঠে, এমনকি হং নিজেও হতভত হয়ে পড়ে। এই সময় ক্লাসে ঘুমিয়ে থাকা একটা ছেলের চোখ পড়ে ওর উপরে। তার নাম ইয়ং আর এই ছেলেটাই আমাদের গল্পের সেকেন্ড মেন ক্যারেক্টার। তখন হং রেগে গিয়ে গিয়মকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় আর বলে আজ মেরেই ফেলবো তোকে। কিন্তু এবার গিয়ামও ফাইটিং মোডে চলে আসে, একদম ফুল বিস্ট মোডে। দুজনের মধ্যে তখন ঘুষি আর লাথির ধামাকা শুরু হয়। কিন্তু গিয়মের ঘুষিগুলো অনেক বেশি শক্তিশালী ছিল। সে হংকে টেনে টেনে মাটিতে আছাড় মারছিল। এক সময় তো সে হং এর গলা চেপে ধরে একদম মারার মতো অবস্থায় নিয়ে আসে। এই সময় হং এর পার্টনার এগিয়ে আসে, কিন্তু সেই ছেলেটা ইয়ং তাকে থামিয়ে দেয়, বলে আমি রেফারি, কেউ এদের ভিতরে ঢুকবি না। কিছুক্ষণ পর ইয়ং হং এর গলা ছেড়ে দেয় আর নিজের ওয়াকম্যান আর হেডফোন পরে চুপচাপ নিজের সিটে গিয়ে বসে পড়ে। ঠিক তখন হং আবার আক্রমণ করতে আসে, কিন্তু গিয়ম এবার টানা দুটো ব্যাক টু ব্যাক ঘুষি মেরে তাকে একেবারেই ফেলে দেয়। সবাই একদম স্তব্ধ হয়ে যায়। এরপর গিয়ম শান্তভাবে গিয়ে আবার পড়তে বসে। স্কুল ছুটির সময় গিয়ং এর সঙ্গে কথা বলতে আসে। তার ফাইটিং স্কিল দেখে সে খুব ইমপ্রেসড। সে বলে তোর ফাইটিং স্কিল তো দারুণ, তাহলে কাল আবার ফাইট করার জন্য তৈরি থাকিস। গিয়ম বলে আমার আর লড়াই করার কোনো ইচ্ছা নেই। ইয়ং তখন বলে তবে তোর তো লড়তেই হবে, কারণ তুই হোমকে যেভাবে মেরেছিস ওরা আবার নিজের দোস্তদের নিয়ে আসবে। গিয়ম আর কিছু না বলে চুপচাপ চলে যায়। একাডেমি যাওয়ার সময় আমরা দেখি সে মারপিটের কথা ভেবে মুচকে মুচকে হাসছিল। জীবনে প্রথমবার কাউকে মেরে সে যেন এক অদ্ভুত আনন্দ পাচ্ছিল।
রাতে ক্লাস শেষ করে সে যখন বাড়ি ফিরে যায়, রুমে ঢুকে দেখে তার বড় ভাই, যে এখন এই দুনিয়ায় নেই, তার কল্পনায় এসে দাঁড়িয়েছে। এই ওয়াকম্যান আর হেডফোনটা আসলে তার বড় ভাইয়ের, এই কারণেই সে এটাকে এত আগলে রাখে। তার বড় ভাই তাকে বলছিল কারোর কথা না শুনে শুধু নিজের মনের কথা শুনবি। ঠিক তখনই তার বাবা ঘরে ঢোকে তার পড়াশোনার আগ্রহ চেক করতে। গিয়ম তখন চুপচাপ পড়তে বসে। পরদিন ক্লাসে যাওয়ার সময় হং ওকে হুমকি দিয়ে বলে আজ তোকে ছাড়বো না। গিয়ম কাল যা হয়েছে তার জন্য সরি বলে, আর বলে আমার মারামারি করার কোনো ইচ্ছা নেই। এই সময় ইউং এসে বলে তোর তো লড়তেই হবে, কারণ হং এবার তার বন্ধু জুনকে নিয়ে আসবে, যে কিনা একজন ভালো বক্সার, আর তুই যদি ওকে হারাতে চাস তাহলে আমার কোচিং এর দরকার হবে তোর। কিন্তু গিয়ম আবার বলে আমার লড়াই করার কোনো ইচ্ছা নেই। এই বলে সে ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পর সে ওয়াশরুমে ছিল, আর তখনই হং তার বন্ধু জুনকে নিয়ে সেখানে এসে পড়ে। জুন এক লাথি মেরে গিয়মকে ফেলে দেয় মাটিতে। ইউন জানতো এমন কিছু ঘটতে চলেছে, তাই সে ওয়াশরুমে এসে পড়ে আর বাকি সবাইকে বের করে দেয়। হং তখন বলে ইউনকেও বাইরে চলে যেতে, কিন্তু ইউং বলে আমি রেফারি, আর কেউ ঢুকবে না। এইদিকে গিয়ম উঠে দাঁড়িয়ে বলে আমি তোমার বন্ধুকে সরি বলেছি আর আমি লড়াই করতে চাই না। কিন্তু জুন হঠাৎ করে তাকে ঘুষি মেরে বসে। এবার গিয়মের ভিতরে রাগ চলে যায় আর সে লড়াইয়ের জন্য তৈরি হয়ে পড়ে। ঠিক তখনই এক শিক্ষক ওয়াশরুমে এসে পড়ে আর সবাইকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বিশেষ করে জুনকে একদম ক্লিয়ার লেকচার দিয়ে সাবধান করে দেয়। এই কারণে জুনের মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়। ইয়ং পরে গিয়মের কাছে এসে বলে তুই তো রেগে গিয়েছিলি তাই না, লড়াই করতে চাইছিলি তো, আমি দেখেছি তোকে। তখন গিয়ম জবাব দেয় আমি তো বলেছি আমি লড়াই করতে চাই না। এই বলে সে তাকে নিজের বেঞ্চে গিয়ে বসতে বলে। কিছুক্ষণ পর গিয়ম ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিল। ফিরে এসে দেখে তার ব্যাগ থেকে ওয়াকম্যান আর হেডফোনটা উধাও হয়ে গেছে। তখন গিয়মের ফোনে কল আসে আর বলে ওয়াকম্যান পেতে হলে আমাদের কাছে আয়। গিয়ম রাগের মাথায় বাইরে যেতে থাকে। হং তাকে ফলো করে, তাকে সাহস দেয় আর বলে একটু শক্তি বাঁচিয়ে রাখিস। তারা যখন দেখা করার জায়গায় পৌঁছয় তখন সেখানে আগের থেকেই দাঁড়িয়েছিল জুন, হং আর জিনু। গিয়ম একদম শান্তভাবে বলে আমার ওয়াকম্যানটা ফেরত দে, কিন্তু উত্তর আসে একটা ঘুষি দিয়ে। জুন একটা জোরালো ঘুষি সরাসরি গিয়ে পড়ে গিয়মের মুখে, আর সে ছিটকে মাটিতে পড়ে যায়। রাগে টকবক করতে করতে গিয়ম আবার ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ও বুঝতে পারেনি জুন একজন ট্রেন বক্সার। সে গিয়মের আক্রমণকে ওর উপরে ব্যবহার করছিল। জুনের তীব্র ঘুষিগুলো গিয়মকে আহত করে ফেলে। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে সংঘর্ষ করছে, তবুও গিয়ম হার মানে না। তার ভেতর থেকে যেন কিছু একটা হঠাৎ জেগে ওঠে। ওর মস্তিষ্ক আরো শার্প হয়ে যায়। পরের ঘুষিটা আসতেই গিয়ম সেটাকে এড়িয়ে যায় আর পাল্টা একটা ঘুষি মেরে বসে। সে ঘুষিটা জুনের মুখে গিয়ে লাগে আর সে থমকে যায়। এবার আর খেলার সময় নেই। জুন একের পর এক ঘুষি মারতেই থাকে, কিন্তু এবার গিয়ম তৈরি হয়ে আছে। তার মনে পড়ে ইউনের শেখানো কিছু কথা। সে দ্রুত কাছে চলে আসে আর তাকে টাইট করে ধরে সিঁড়িতে ফেলে দেয়। জুন কিছু বুঝে ওঠার আগেই গিয়ন উঠে দাঁড়ায় আর তার আহত পায়ে বারবার আঘাত করতে থাকে। প্রত্যেকটা আঘাত জুনকে আরো বেশি দুর্বল করে ফেলছিল। শেষে একটা জোরালো আপার কাট দিয়ে গিয়ম লড়াইটা শেষ করে দেয়। চোখ মুখ ফুলে গেছে, পায়েও অনেক লেগেছে, তবুও সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসে হিয়ং এর দিকে। হং আতঙ্কে আছে, সে শুধু হতবত হয়ে তাকিয়ে থাকে। গিয়মের দিকে তার ওয়াকম্যানটা চুপচাপ তুলে দেয়। লড়াই শেষ, সবকিছু শান্ত হয়ে যায়। পরে একটা নিরিবিলি পাবলিক টয়লেটে গিয়ে তার আঘাতগুলো পরিষ্কার করছিল। ইউন এসে বলে তুই তোর ট্যালেন্ট নষ্ট করছিস রে। সে আরো বলে তুই ভালো লড়তে পারিস ঠিকই, কিন্তু কন্ট্রোল ছাড়া এই স্কিলের কোনো দাম নেই। ইউন প্রস্তাব দেয় ওকে ট্রেন করবে, কিন্তু গিয়ম চুপচাপ থাকে। এমন সময় ওর ফোনে বাবার একটা মেসেজ আসে, ও টিউশন ক্লাসে দেরি করে ফেলেছে। হঠাৎ ভয়ে ভিতরটা কেঁপে ওঠে। সে তাড়াতাড়ি ইউনের শার্ট পরে সেখান থেকে বেরিয়ে যায়। ইউন ওকে একটা মলম ছুড়ে দেয় মুখে লাগানোর জন্য। টিউশন সেন্টারে গিয়ে দেখে ক্লাস শেষ হয়ে গেছে, সে পরীক্ষায় ফেল করেছে। তার বাবার রাগ যেন আগুন হয়ে ফেটে পড়ছে, কিন্তু গিয়ম কিছুই শুনছে না। তার মন এখনো আটকে আছে সেই ফাইটে জুনের সঙ্গে। লড়াইয়ের উত্তেজনা, গতি, শক্তি সবকিছু তার মাথার মধ্যে এখনো ঘুরছিল। পরদিন স্কুলে ফিরে আসে গিয়ম চুপচাপ, একদম নিরস্তব্ধ। আর এবার তার বাবা ওকে আরো কড়া টিউশনের প্রোগ্রামে ভর্তি করে দেয়। চাপ যেন দিন দিন বেড়েই চলেছিল। গিয়ম ভেতরের যুদ্ধ এখনো চলছিল। অন্যদিকে জুন আর হং এর উপর ক্ষেপে আছে তাদের নেতা, যার নাম জে ইউক। সে একজন ভয়ঙ্কর সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, যার নাম শুনলেই স্কুলের ছেলেরা কাঁপে। তারা হেরে গেছে বলে বকাঝকা তো করছেই, কিন্তু বেশি রেগে আছে কেউ তাদের সামনে ন্যায়ের জন্য লড়াই করছিল, এটা সে সহ্য করতে পারছে না। তার চোখে জেতাটাই আসল, প্রয়োজনে চিটিং করেও হোক না কেন। সে জুনকে স্পষ্ট আদেশ দেয় গিয়মকে হারাতেই হবে, যেভাবেই হোক না কেন। আর যদি না পারে তাহলে এবার উচিত শিক্ষা পাবে। শেষমেশ জুনের কাছে আর কোনো উপায় না থাকায় সে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। স্কুল শেষ, ইউন আর গিয়ম একসাথে রাস্তায় হাঁটছিল। সে সতর্ক করে জিউন চুপ করে থাকবে না, ও আসবে। কিন্তু গিয়ম এবার একদম শান্ত, সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। পরে সেটাই ঘটলো। একটা নিরিবিলি রাস্তার মোড়ে জুন বাইকে চড়ে এসে পেছন থেকে একটা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে জোরে। গিয়ম অজ্ঞান হয়ে পড়ে যায়। ইউন ঘটনাটা দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে হাসপাতালের জন্য দৌড়ই। অজ্ঞান অবস্থায় তার মনে পড়ে সেই স্মৃতি যেটা সে এতদিন ধরে ভুলে থাকতে চেয়েছিল, তার ভাইয়ের স্মৃতি। শোক, অপরাধবোধ আর তার মায়ের উপর তার প্রভাব সব একসাথে মনে পড়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। মাথায় আঘাত নিয়ে এসে হঠাৎ উঠে দাঁড়ায়, একটাই চিন্তায় টিউশন মিস হয়ে গেলে তার বাবা বকবে। সে খুব তাড়াতাড়ি পাগলের মতো হাসপাতাল থেকে বেরোতে চায়। ঠিক তখনই ওর বাবা মা চলে আসে।
মা ছেলের এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে পড়েছে, একটাও কথা না বলে শুধু চোখের ভাষায় বলে দেয় তার কথা। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে জুন, হং আর জিনি। তারা কিছু বলছে না, কারণ তারাও জানে আজকের ব্যাপারটা অনেক বেশি হয়ে গেছে। সবচেয়ে বেশি অবাকের কথা, জুন কখনোই চায়নি ওকে এইভাবে মারতে। সে যে এর হুমকিতে বাধ্য হয়েছিল, সে তার বন্ধুদের কথা চিন্তা করে এটা করেছে। হাসপাতালের ভিতর তার বাবা কোনো ইমোশন ছাড়াই জিজ্ঞাসা করে কি হয়েছিল। হং এগিয়ে এসে বলে ও সিঁড়ি থেকে পড়ে গিয়ে এরকম হয়েছে। তার বাবা বলে তোমার নিজের খেয়াল রাখতে হবে, পড়াশোনায় যেন এর কোনো প্রভাব না পড়ে। মানে একটু ভেবে দেখুন কি টক্সিক টাইপের প্যারেন্টস। কিন্তু তার মায়ের খুব চিন্তা হচ্ছিল, কারণ সে আগেই নিজের বড় ছেলেকে হারিয়েছে, আর এখন হাসপাতালের এই পরিস্থিতি দেখে তার পুরো কথা মনে পড়ে যাচ্ছে। যেদিন ওনার বড় ছেলে আত্মহত্যা করেছিল সেই দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে, আর তার ফলে ওনার দম বন্ধ হয়ে আসছে। তখনই জুন ঘরে ঢোকে, তার মাকে এই অবস্থায় দেখে সে ডাক্তারকে ডাকতে যায়, কিন্তু তার মা তাকে আটকিয়ে দেয়। স্কুল ইউনিফর্ম দেখে বুঝতে পারে সে একটা স্কুলের স্টুডেন্ট, এই জন্য সে তাকে ধন্যবাদ জানায় গিউমের খোঁজ নিতে আসার জন্য। জুন জিজ্ঞাসা করে গিম কেমন আছে। তার মা জানায় সে এখন আগের থেকে ভালো আছে, ওর বেশি চোট লাগেনি। এই কথা শুনে জুন সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ বিশ্রামের পর তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। ওদিকে আমরা দেখি ইউং আবার হাসপাতালে ফিরে এসছে, যেখানে জানা যায় ওর এক বন্ধু কোমায় আছে, যার কারণ আমরা পরে জানতে পারবো। এদিকে ওর মা গিয়মকে কয়েকদিন বিশ্রাম নিতে বলে, কিন্তু গিয়ম বলে সে ঠিক আছে, আর পরদিন স্কুলে যায়। ইয়ংকে ধন্যবাদ জানায় তার বাবার সামনে একটা অজুহাত দেখানোর জন্য। তারপর ক্লাসে যাওয়ার সময় জুনকে সরি বলে, আর বলে আমাদের ভিতরে যা সমস্যা আছে সেটা এখানে শেষ করে নি, এই বিষয়টা আর না বাড়লেই ভালো হবে। জুন বলে তোর স্কুলে আসার দরকার ছিল না, তাও এসে পড়েছিস, যতক্ষণ চুপচাপ থাকবি। গিয়ম কিছু না বলে ক্লাসে ঢুকে যায়। ওদিকে সেকেন্ড ইয়ারের বস জুন আর তার টিমের লোকজনকে মারধর করে আর বকাঝকা করছে, বলে তোরা ঠিকঠাক ওকে শিক্ষা দিতে পারিসনি, এখন আমিই ওকে দেখবো। এ কথা বলে সে গিয়মের ক্লাসে ঢুকে পড়ে। ওর সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে ভয় দেখাতে চেষ্টা করে। তখন ইয়ং সেখানে আসে। সে বলে যদি ক্লাস চলাকালীন এসব করো তাহলে আমাকে ক্লাস টিচারকে ডাকতে হবে। তখন বস বলে তুই কে রে? ইয়ং বলে আমাকে অ্যাসিস্ট্যান্ট মনে করতে পারো। এরপর বস হংকে একটা থাপ্পড় মেরে বলে তুই একেও সামলাতে পারিস না। তারপর গিয়ম আর হিউমকে লাঞ্চ ব্রেকে ছাদে আসতে বলে। সেখানে গিয়ে গিয়ম সবার সামনে সরি বলে, আর জানাই এই পুরো ঘটনাটাই ইয়ং এর কোনো দোষ নেই। সে বলে যদি শাস্তি দিতে হয় তাহলে আমাকে দাও, ওকে কিছু বলো না। বস তখন ওকে সাইডে দাঁড় করায়, তারপর জুনকে দাঁড় করায়। ওদের দুজনের মুখোমুখি দাঁড় করানো হয় আর বলে তুই আমার লোককে মেরেছিস আর এখন জুন তোকে মারবে। কিন্তু জুন মারতে রাজি হয় না। এতে বস রেগে গিয়ে লাঠি তুলে জুনকে বেধড়ক মারতে থাকে, একদম না থেমে। গিয়ম এটা দেখে সহ্য না করতে পেরে বসের লাঠি ধরে ফেলে। এটা দেখে বস আর ওদের দলের লোকজন থমকে যায়। তারপর গিয়ন ইউংকে জিজ্ঞাসা করে আমি যদি একে মেরে দিই তাহলে আর কতজন বেঁচে থাকবে? ও বলে আর মাত্র 2 জন থাকবে। তখন সে বলে তাহলে চল এই খেলাটা এখানেই শেষ করা যাক। এই বলে সে বসের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে একটা ঘুষি মারে, আর এখান থেকেই শুরু হয় আসল মারামারি। শুরুতে গিয়ম কিছুটা মারামারি সামলে নিতে পারলেও কিন্তু পরে যখন বস আবার লাঠি পেয়ে যায় তখন গিয়মের মারগুলো সহজেই ঠেকিয়ে ফেলছিল। এমনকি গিয়মকে পিটিয়ে লাঠি দিয়ে তার গলা চেপে ধরে। গিয়ম প্রায় অজ্ঞান হয়ে পড়ছিল। তখনই জুন হঠাৎ করে সাহায্য করে। জুন বসকে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। এতে বসের লোকজন জুনকে মারতে শুরু করে আর বস আবার গিয়মের উপর ঝাঁপিয়ে পড়ে। এইবার গিয়ম চালাকি করে লাঠিটা ধরে ফেলে আর বসকে তার জবাব দেয়। তারপর লাঠিটা দূরে ছুলে ফেলে আর বসের উপর একের পর এক আক্রমণ করতেই থাকে। সবশেষে এক জোরালো কিক মেরে বসকে হারিয়ে ফেলে। বসের দল এগিয়ে আসছিল গিয়মকে মারতে, কিন্তু ইয়ং তাদের সামলে নেয়। নিচে নেমে গিয়ম ইয়ংকে জিজ্ঞাসা করে এখন আর কে বাকি আছে। ইয়ং জানায় থার্ড ইয়ারের বুলির দল আসলে এদের সবার বস। ওদিক থেকে জুন আর ইয়ং আসছিল। জুন সিদ্ধান্ত নেয় সে আর এই বুলি গ্যাংয়ের সঙ্গে থাকবে না, আর ইয়ং এর দিকে দেখে চুপচাপ চলে যায়। কিন্তু সেকেন্ড ইয়ারের এক বুলি গিয়ে থার্ড ইয়ারের বুলি বসদের জানায় ওদের 2টো লিডার ছিল, একজনের নাম ছিল নাম আর একজনের নাম ছিল সং। তারপর দেখি গিয়ম ক্লাসে যাচ্ছে, কিন্তু পায়ে চোট থাকায় হাঁটতে কষ্ট হচ্ছে। তখন নাম এসে তাকে ক্লাস পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে, এমনকি খুব ভালোভাবে কথা বলে আর বলে নিজের খেয়াল রাখতে। তারপর চলে যায়। স্কুলের পর গিয়ম তার নিজের একাডেমিতে আসে, কিন্তু আজ ওর একাডেমিতে মন বসছিল না। বারবার গতকালকের ফাইটের কথা মাথায় ঘুরছিল। মনোযোগ না থাকায় স্যার তাকে একটু বকাঝকা করে। ক্লাস শেষ করে বাইরে বের হয়ে দেখে নাম ওর গ্যাং নিয়ে ওর জন্য অপেক্ষা করছে। নাম বলে তোর তো পা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। এই কথা শুনে গিয়ম বুঝতে পাই এটা সেই থার্ড ইয়ারের বুলি বস। গিয়ম বলে যদি লড়তে চাস তাহলে আজ এখানেই শেষ করি, চল আয় এই ব্যাপারটা। নাম বলে না, আজকে লড়াইয়ের কোনো ইচ্ছা নেই, কিন্তু যদি তুই লড়তে চাস তাহলে মনে রাখিস তুই আজ পায়ে হেঁটে বাড়ি যেতে পারবি না। ঠিক তখনই গিয়মের বাবা এসে ওখানে পৌঁছয়। ওর বাবা তাকে নিয়ে চলে যায় আর বলে এইসব ছেলেদের থেকে দূরে থাকতে। তারপর তার একটা ভালো জামা বানাতে মাপ দিতে নিয়ে যায়, কেন কি তারা একটা হাই প্রোফাইল পার্টিতে যাবে। পরদিন স্কুলে কিয়ম আসে। ইউন জিজ্ঞাসা করে সত্যিই কি নাম একাডেমিতে এসেছিল ফাইট করতে? তারপর সে বলে আগের দিন তুই তো একাই ফাইট করেছিলি, শরীরটা তোর এখনো ঠিক হয়নি, পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত তুই মারামারি এড়িয়ে চল। ঠিক তখনই ক্লাসের বাইরে গিয়ম দেখতে পায় নাম আর সং দাঁড়িয়ে আছে। ওর ক্লাসে ঢুকে গিয়মকে হুমকি দেয়, এমনকি নাম কোল্ড ড্রিঙ্কস ঢেলে দেয় ওর গায়ের উপর। বেরোবার সময় বোতলটা ওর মাথায় ছুঁড়ে মারে। এতে গিয়ম প্রচন্ড রেগে যায়, তবুও সে নিজেকে শান্ত রাখে। এরপর স্কুল শেষ হলো। গিয়ম তার বাবার সঙ্গে তার দাদুর বাড়িতে যায় ডিনার করতে। আজ তার জন্মদিন, কিন্তু ওর একেবারেই ভালো লাগছিল না। সেখানে আবার তার ভাবনায় নিজের বড় ভাইকে দেখে। তার পিছনে ছুটতে গিয়ে গিয়ম সুইমিং
সুইমিং পুলে পড়ে যায়, একদম জ্ঞান হারিয়ে ফেলে আর পানির নিচে ডুবে যেতে থাকে। এই দেখে তার বাবা দৌড়িয়ে এসে ওকে পানি থেকে বের করে। তবে যেখানে চিন্তা করার কথা সেখানে ওর দাদু উল্টো গিয়মকে দুর্বল বলছে, অপমান করছে। এমনকি গিয়মের মা বাবাকে দোষারোপ করে বলছে, তোমরা বাচ্চা মানুষ করতেই জানো না, এমন দুর্বল সন্তান, একজন তো নিজের জীবন দিয়েছে আর জানি না এ কি করবে। এতে বোঝা যায় ওর দাদু একদম টক্সিক টাইপের মানুষ। আর ভাইয়ের নিয়ে এইসব কথা শুনে তার ভীষণ রাগ হচ্ছিল। পরদিন স্কুলে গিয়ে রাগ ঝাড়তে সে সরাসরি থার্ড ইয়ারের বুলি গ্যাংয়ের সঙ্গে ঝামেলা করতে যায়। হং বোঝাতে চায় আজ ফাইট করিস না, তুই এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিসনি। কিন্তু গিয়ম কিছুই শোনে না, সে সোজা গিয়ে থার্ড ইয়ারের বুলির কাছে হাজির হয়ে যায়। নাম তখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, গিয়ম সেটা নিয়ে ওর গায়ে ঢেলে দেয়। সে ব্যাপারটাকে মজা মনে করে হাঁ করে সেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নেয় আর বলে, তুই তো ফাইট করতে চাস, বল কোথায় করবি। নাম বলে, ক্লাসরুমে ঠিক হবে না, বাইরে চল। যেতে যেতে গিয়ম পিছন থেকে বোতলটা ছুঁড়ে তার মাথায় মারে, ঠিক তেমন ভাবে যেমন ভাবে সে আগে মেরেছিল। সবার সামনে নামকেও অপমান করে। ঠিক তখনই শিক্ষক এসে সবাইকে নিজের ক্লাসে পাঠিয়ে দেয়। যেতে যেতে নাম বলে, স্কুল ছুটির পর ব্যান রুমে দেখা কর। ছুটি হওয়ার পর দুইজনই ব্যান রুমে গিয়ে পৌঁছই। নাম বলে, তুই এখানে সরি বলতে পারিস, কিন্তু গিয়ম বলে, আমার পড়া আছে, তাড়াতাড়ি শেষ কর, আমাকে পড়তে যেতে হবে। ফাইট শুরু হয়। শুরুতে গিয়ম ওর সামনে একটু টিকতে পারছিল না। গিয়ম বোঝার চেষ্টা করছিল তার মারামারি করার স্টাইল, আর ভাবছিল কি করবে। বারবার ও মার খাচ্ছিল। ধাক্কা মেরে নামকে দূরে সরিয়ে দেয়, তাকে লক করার চেষ্টা করে, কিন্তু নাম ওকে উল্টো গলা ব্যাট দিয়ে নক করে ফেলে। একেবারেই ছাড়ানোর উপায় ছিল না, আর অবশেষে গিয়ম অজ্ঞান হয়ে পড়ে। নাম উঠে বলে, এরকম দুর্বল ছেলে আমার সঙ্গে লড়াই করতে এসেছিল, এবার হয়তো আর কেউ সাহস পাবে না। তারপর ইউনকেও চ্যালেঞ্জ করে। ইউং ফুল স্টাইলে ফাইট করতে আসে। তখন গিয়মের জ্ঞান ফিরে আসে। সে ইউনকে থামিয়ে বলে, না, এটা আমার লড়াই। এবার সে নামের আক্রমণ থেকে বাঁচতে পারছিল, এমনকি তাকে ঘুষিও মারছিল। কিন্তু নাম আবারও ওর উপর ভর করে, তার গলা চেপে ধরে। গিয়ম বলে, এবার যদি গলা চেপে ধরেছিস আমি তোকে মেরেই ফেলবো। নাম তাকে আবারও লক করার চেষ্টা করে। এবার গিয়ম নিজেকে ছাড়িয়ে নিয়ে তার মুখে একের পর এক ঘুষি চালাতেই থাকে। নামের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। গিয়ম থামেই না। হং এগিয়ে আসে, কিন্তু ইউং একটা লাথি মেরে ওকে দূরে সরিয়ে দেয়। ইউং বলে, ওকে তুই সামলা, আমি এটার কাজ শেষ করে নিচ্ছি। ও হং ফাইট করতে আসে, নামকে সরিয়ে বসিয়ে দেয়। ইউং খুব সহজেই হংকে মারছিল, ওর ভালো রকম পিটাই হচ্ছিল। শেষে একটা ফ্যান সার্ভিস টাইপ কিক মেরে হংকে অজ্ঞান করে দেয়। এই দেখে বাকি লোকজন একদম হতগত হয়ে যায়। তারপর নাম ফাইটে নামে। এবার দুজনেই সমান সমান লড়ছিল। একবার গিয়ম এগিয়ে থাকে তো আরেকবার নাম এগিয়ে থাকে। নাম তার স্পেশাল মুভ দিয়ে গিয়মকে ধরার চেষ্টা করে। তারপর গিয়মের একটা হাত লক করে ফেলে, কিন্তু গিয়ম উঠে দাঁড়ায়, ওর মুখে লাথি মারে, তাই ওর হাতটা ওকে ছেড়ে দিতে হয়। তারপর গিয়ম তাকে টেকনিক দিয়ে হারিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে লক করে তাকে বেহুশ করে হারিয়ে দেয়। এটা দেখে ওর গ্যাংয়ের ছেলেরা চমকে যায়। শেষে গিয়ম বলে, যদি আর কাউকে বোলিং করার চেষ্টা করিস তাহলে তোদের এবার মোটেও ছেড়ে দেবো না। বাইরে গিয়ে দুজনেই নিজের আঘাতে ওষুধ লাগাচ্ছিল। হিয়ং বলে, তুই তো সব বুলিদের হারিয়ে দিয়েছিস, এবার শান্তিতে পড়াশোনা করতে পারবি। কিন্তু গিয়মের তো এখন ফাইট করতে ভালো লাগছিল, কারণ ফাইট করেই সে তার রাগ আর নেগেটিভিটি গুলো নিজের থেকে দূরে রাখতে পারছিল। এই জন্যই সে নিজেকে আরো ভালোভাবে ট্রেন করে। তবে এতে একাডেমিতে পড়াশোনায় একদমই মন বসছিল না, তাই স্যার তাকে প্রচন্ড বকাবকি করে। একটা স্যার তার মাথায় টোকা মারছিল, ঠিক যেন তার বাবার মতো। এতে গিয়ম প্রচন্ড রেগে যায়। সে স্যারের হাত শক্ত করে ধরে ফেলে আর নিজেকে কন্ট্রোল করে নেয়। স্যারকে সরি বলে, তবু স্যার বলে, যদি পড়াশোনা না করতে চাও তাহলে কাল থেকে আর এখানে আসতে হবে না। এই শুনে গিয়ম সেদিনই একাডেমি ছেড়ে দিয়ে চলে যায়। এটা দেখে ওর বাবা ভীষণ রেগে যায়। একাডেমি ছেড়ে আসার জন্য বাবা ওকে ব্যাপক বকাচোকা করে, এমনকি থাপ্পড়ও মারে, আর বলে কাল ক্লাসে গিয়ে স্যারকে আবার সরি বলবি। পরদিন ইউন গিয়মকে ডেকে পাঠায় আর একটা আইডিয়া দেয়। বলে, একটা টিম বানালে কেমন হয়, যাতে স্কুলের সব বুলিদের বিরুদ্ধে লড়তে পারি আমরা। ইউং বলে, আমাদের স্কুলের মতোই আরো অনেক স্কুল আছে যাতে স্টুডেন্টদের প্রতিদিন বুলিদের শিকার হতে হয়। তারপর গিয়ম ওকে একটা ভিডিও দেখায়, যেটা ছিল ওর আগের স্কুলের একটা ঘটনা। সেটাই একটা বড়লোক বাবার ছেলে একটা ছাত্রের পায়ে অ্যাসিড ঢেলে দেয়, তাও স্কুলের কেমিস্ট্রি ল্যাবে। ওর বাবা ছিল খুবই ক্ষমতাশালী, যিনি পুরো ব্যাপারটাকে একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। এমন কত নিরীহ ছাত্র যে এইভাবেই বুলিদের শিকার হচ্ছে প্রতিদিন, কেউ জানে না। তখন ইয়ং বলে, তাহলে চল না মিলে একটা টিম বানাই এদের সাহায্য করার জন্য। কিন্তু গিয়ম কোনো উত্তর দেয় না। ঠিক তখনই ওর বাবার ফোন আসে আর সে ওখান থেকে বেরিয়ে যায়। রাতে সে বাবার সঙ্গে যায় সেই হাই প্রোফাইল পার্টিতে। সেখানে প্রচুর ধনী মানুষ ছিল, অনেক বড় বড় ব্যবসায়ী ছিল। ওদের ছেলে মেয়েদের সঙ্গে গিয়মকে তার বাবা পরিচয় করিয়ে দিচ্ছিল। সেখানে সে চিনে ফেলে সেই পরিচিত মুখটা, যেটা ওর আগের স্কুলের বুলি, যার নাম ছিল ইউ। এই ছেলেটাই সে যে অ্যাসিড দিয়ে একটা ছেলের পা পুড়িয়ে দিয়েছিল। তাকে এখানে এত নির্ভয়ে আর নির্লজ্জের মতো হাসতে দেখে সে প্রচন্ড রেগে যায়। সে সরাসরি ওর মুখের সামনে প্রশ্ন করে বসে, ওই ছেলেটার কি হয়েছে যার পায়ে তুই অ্যাসিড ফেলে দিয়েছিলি? এত বড় অনুষ্ঠানে সরাসরি এই কথা বলাই তার বাবা খুব রেগে যায়। ইউপের বাবা বলে, এসব গুজব, আর কিছুই না। গিম তখন বলে, আপনার কোম্পানি তো ডিসেবল লোকেদের জন্য অ্যাপ তৈরি করেছে না, আর তার ছেলে একজনকে ডিসেবল করে দিয়েছে। এমন কথা শুনে ওর বাবার মিজাজ পুরো চড়ে আছে। তার বাবা ওকে এক কোনায় নিয়ে গিয়ে বকাঝকা করে এইসব কথা পাবলিকের সামনে বলার জন্য। গিয়ম বলে, আমি নিজের চোখে দেখেছি ও ইচ্ছা করে ওই ছেলেটার পায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। তবুও তার বাবা ওর কথা না শুনে চিৎকার করে বলে, তুই ইউপের কাছ থেকে কিছু শেখ, কিভাবে সে এই পরিস্থিতিকে হ্যান্ডেল করেছে। এরকমের গুজব পাওয়ারফুল লোকেদের উপর আসতেই থাকে, কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা শেখ। প্রথমবার গিয়ম তার বাবাকে জবাব দেয়, বলে, আমি কেন শিখবো, আমি ওদের মতো মোটেও হতে চাই না।
এটা শুনে ওর বাবা ওকে একটা থাপ্পড় মারে। রেগে গিয়ে গিয়ম সোজা পার্টি ছেড়ে বেরিয়ে আসে আর ইয়ং এর সাথে দেখা করতে যায়। সে বলে চল এখন ইউপের একটা শিক্ষা দেওয়ার দরকার, মানে এখন সে ঠিক করেছে সব বুলিদের বিরুদ্ধে লড়াই শুরু করবে। পরদিন আমরা দেখি ইউপ নিজের স্কুলের বাথরুমে একটা ছেলেকে বুলিং করছিল, খুব খারাপভাবে মারছিল। সে ওই ছেলেটাকে এতটা টর্চার করছিল যে সে আত্মহত্যা করার চেষ্টা করতে গিয়েছিল। ঠিক তখনই পিছন থেকে দুইজন এসে তাদেরকে থামিয়ে দেয়। ওরা আর কেউ না, ইউং আর গিয়ম। এই ছেলেটিকে ব্যবহার করে ওরা ইউপের গ্যাংয়ের খোঁজ নেয়। তখন দেখে ইউপের গ্যাং একটি ছেলেকে মারছে, ভিডিও বানাচ্ছে আর বুলিং করছে। ঠিক তখনই ইউপের নাম নিয়ে দুজন মাস্ক পরা ছেলে সেখানে হাজির হয়। তারা বলে তোরা কে রে? ইউং তখন ইংরেজিতে নিজের পরিচয় দেয়, উই আর হাই স্কুল হিরোস। এই বলে ওরা দুইজন ঝাঁপিয়ে পড়ে ইউপের গ্যাংয়ের লোকের উপরে। এদিকে ইউং তার দুর্দান্ত মারামারির কৌশল দেখায়। ইউপের লোকেদের একের পর এক মার শুরু করে। অন্যদিকে ইউপের সঙ্গে ফাইট চলছিল গিয়মের। গিয়ম ইউপের সাথে পেরে উঠছিল না, কিন্তু আগের মতোই গিয়ম ধীরে ধীরে ইউপের মুভগুলোকে বোঝার চেষ্টা করছিল, কিন্তু এর ভিতরে সে অনেক মারও খায়। গিয়ম আগেই অনেক বুলিদের সঙ্গে লড়াই করেছিল, তাই মুভগুলো শিখে রেখেছে। এবার সে একের পর এক এইগুলোকে ইউপের উপর ব্যবহার করতে শুরু করে। ঠিক তখনই ইউপ তার একটা স্পেশাল মুভে গিয়মকে ফাঁসিয়ে নেয় আর তাকে বেধড়ক মারে। ইউপ এটা দেখে গিয়মকে বাঁচাতে আসে আর গিয়মের জায়গায় নিজে লড়াই শুরু করে। প্রথমে সে ইউপকে অনেকটা মারতে সফল হয়েছিল, কিন্তু তারপর ইউপ তাকে নিজের স্পেশাল মুভে ফাঁসিয়ে দেয়। দেখা যায় সে স্কুলের এক ছাত্র থেকে এই মুভগুলো শিখেছে। এবার গিয়ম এসে ইউমকে ছাড়িয়ে নেয় আর বলে এটা আমার লড়াই। এবার তো গিয়ম ইউপের সব মুভ একেবারে মুখস্থ করে ফেলেছিল। সে এবার মুভগুলো ইউপের উপর ব্যবহার করে। অবশেষে সে নিজের ফ্যান সার্ভিসের একটা কিক দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। তারপর ওকে হাঁটু গেড়ে বসিয়ে সেই ছেলেটার সামনে ক্ষমা চাইতে বাধ্য করে, যাকে ওরা একটু আগে বুলিং করছিল। আর সেই ছেলেটাকে কয়েকটা লাথি মারতে বলে। পুরো ঘটনাকে এরা ভিডিও বানিয়ে নেয়। এইভাবে দুজন তাদের প্রথম জয়টাকে আনন্দ করছিল। গিয়ম বলে এই বুলিদের শিক্ষা দিয়ে খুব ভালো লাগছে। তারা একে অপরের ফাইটিং স্কিলের প্রশংসা করছিল। তারপর জামা কাপড় বদলে স্কুল ইউনিফর্ম পরে গিয়ম বাড়ি চলে যায় আর ইয়ং চলে যায় হাসপাতালে। যে হাসপাতালে কোমায় ছিল সে আসলে ইয়ং এর পুরনো বন্ধু জিসং। তাকে সামনে বসিয়ে ইয়ং সেই ভিডিওটি চালিয়ে দেয় যেখানে সে ইউপকে ক্ষমা চাওয়াচ্ছিল আর বলে আমি ইউপের শিক্ষা দিয়েছি আর এখন একে একে বাকি সবাইকে শিক্ষা দেব। এখান থেকে বোঝা যায় ইয়ং তার বন্ধুর প্রতিশোধ নিচ্ছে এই বুলিদের থেকে। পরদিন ক্লাস শেষ। ইয়ং গিয়মকে জানাই আমরা আমাদের পরবর্তী টার্গেট খুঁজে নিয়েছি, ওর সঙ্গে ফাইটের জন্য আগামীকাল দিন ঠিক করেছি। দুইজন ক্লাস থেকে বেরিয়ে আসে আর দেখে যে তিনজন 10 ক্লাসের পুরনো বুলিরা ঝগড়া করছে। হং তখন জুনকে বলছিল তুই যদি 11 ক্লাসের সিনিয়রদের কথা না শুনিস তাহলে তোকে বের করে দিতে বাধ্য হবে। আর একটু ব্যঙ্গ করে বলল দুঃখের বিষয় রে, জুন তো এখন রিটায়ার করেছে, তাই এখন সে একা। এই কথা শুনে গিয়ম সামনে এগিয়ে আসে। জুনকে যদি এবার বিরক্ত করেছিস তাহলে কিন্তু মনে আছে না আগের কথা। বাকি দুজন মার খাওয়ার ভয়তে সেখান থেকে চুপচাপ পালিয়ে যায়। ঠিক তখনই স্কুল অফিসে নতুন ট্রান্সফার স্টুডেন্ট তার ভর্তির পত্র জমা দিচ্ছিল। এটাই ছিল ওর শেষ সুযোগ কোনো সাধারণ স্কুলে পড়াশোনা করার। স্যার তাকে সতর্ক করে বলছিল এই স্কুল থেকে যদি তোকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু তোর পুরো স্কুল জীবনটাই শেষ হয়ে যাবে। ও 12 ক্লাসের স্টুডেন্ট আর নতুন এসছে, চাই না কেউ ওকে নিয়ে মাথা ঘামাক, কিন্তু হ্যাট পরে আসার জন্য ও সবার নজরে পড়ছে। আর কোইন্সিডেন্টলি ওর ক্লাসমেট ছিল স্কুল বুলির বস সং। আর মজার ব্যাপার সে বসছিল সং এর সিটে। সবাই অবাক হয়ে যায় এই নতুন ছেলে কে। এদিকে সং ফিরে এসে দেখে কেউ একজন তার সিটে বসে আছে। সে সামনে এসে জিজ্ঞাসা করে তুই কি নতুন ট্রান্সফার স্টুডেন্ট? এই সিটটা আমার, উঠে পড়। তুই যেহেতু আমার সিটে বসেছিস তাই তোকে ফাইন দিতে হবে, আর তাছাড়া এখন আমার একটু হাত টানাটানো যাচ্ছে, তাই তুই আমাকে পকেট মানি দিবি। নতুন ছেলেটা বুঝে গিয়েছিল ওকে টার্গেট করা হচ্ছে। সে টাকাটা বের করলো, কিন্তু একটু মজা নেওয়ার জন্য বলল টাকা আমি দিয়ে দেবো, কিন্তু আমার দরকার শান্তি আর নিরিবিলি পরিবেশ। সং সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, বলল তাহলে প্রতি সপ্তাহে 1 লক্ষ ইয়ন দিবি আর এটাই হবে তোর প্রোটেকশন মানি। কিন্তু নতুন ছেলেটা টাকা দিচ্ছিল না। সং ওকে মারতে যায়, কিন্তু একটাও ঘুষি ওর গায়ে লাগলো না, যেন ছেলেটা ওর সব মুভ আগের থেকেই জানতো। নতুন ছেলেটা কোনো ঝামেলা করতে চাইছিল না, কিন্তু সং এমন মনে করছিল না। শেষে ওকে ছুড়ে ফেলে দিল নতুন ছেলেটা। আর ঠিক তখনই স্যার এসে দুইজনকে প্রিন্সিপাল রুমে যেতে বলে। সং উঠে হেসে বলল এবার তো ভাগ্য ভালো ছিল তাই তুই বেঁচে গেলি। তারপর সে ফোন করলো নিজের ছোট ভাই হংকে আর বলল যা ইউনকে খুঁজে বের কর আর একটু ঝামেলা বাঁধা। হং ক্লাসে এসে ইউনকে বলল এই নতুন ট্রান্সফার স্টুডেন্ট তো একদিনও হয়নি এসছে, আর এর মধ্যেই সং এর সাথে ঝামেলা বাঁধাচ্ছে। এই কথা শুনে গিয়ম আর ইউন একসাথে গেল সেই ছেলেটার সঙ্গে দেখা করতে, কিন্তু ওরা বুঝতে পারছিল না যে একটা ফাঁদে পড়তে চলেছিল। ইউন ক্লাসে গিয়ে ছেলেটাকে চিনে ফেলে আর বলে তুই যদি আগে বস হতে চাস তাহলে আগে আমাদের সাথে লড়তে হবে। এই নতুন ছেলেটা ওদেরকে ছাদে ডেকে নিয়ে এসলো সবকিছু একটু পরিষ্কারভাবে বোঝানোর জন্য। ইউন তার ব্যাচ দেখে চিনে ফেললো এই ছেলেটা তো ইউন যে বলল মনে হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি শুধু সং এর অ্যাটাক গুলো থামাতে চাইছিলাম, কিন্তু ওরা ভাবছিল মিথ্যে কথা বলছে, তাই গিয়ম ওর উপরে ঝাঁপিয়ে পড়লো। অনেক চেষ্টার পরও তার গায়ে কোনো আঘাত দিতে পারলো না। তখন ইউন বুঝে যায় এই ছেলেটা দারুণ ফাইটার। সে তখন গিয়মকে থামিয়ে দেয় আর ইউন জেকে সরি বলে। ও যদি না থামাতো তাহলে গিয়ন খুব বাজেভাবে মার খেত। ইউন বুঝে যায় ও ঝামেলা করতে আসেনি, কিন্তু গিয়ম এখনো মনে করছিল ওই ছেলেটা খুব সুবিধের না। ইউন যে তখন গিয়মকে জিজ্ঞাসা করে বলল বলতো খারাপ লোক কাকে বলে? যারা প্রথম ঝামেলা শুরু করে সবসময় তারাই বিপদে পড়ে। এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝবি ততই ভালো। গিয়াম ভাবছিল এই ছেলেটা আসলেই কি এতটা শক্তিশালী? ইউন বলল এই স্কুলে যদি 10 জন সং থাকে আর তাদেরকে একসাথে তাদের সঙ্গে ফাইট করানো হয় তাও এই ছেলেটার সঙ্গে পেরে উঠবে না। এদিকে
এদিকে হং আবার ফিরে গেল সং এর কাছে রিপোর্ট করতে। সং শুনে বলল, আমি ভেবেছিলাম নতুন ছেলেটা ইন্টারেস্টিং হবে, কিন্তু ও তো একদমই বোরিং। ইউম এবার গিয়মকে একটি গভীর লেকচার দিল। ইউন যে আগে যে স্কুলে পড়তো সেটা মোটেও সাধারণ স্কুল ছিল না। সেই স্কুলে এত খারাপ ছেলেপেলে ছিল, যখন জুভেনাইল জেলে জায়গা হচ্ছিল না তখন ওদেরকে একসাথে একটা স্কুলে ভর্তি করা হয়, যেটা ছিল এক্সপেরিমেন্ট। সেখানে পড়াশোনার বদলে টিচাররা মারামারিকে উৎসাহ দেয়। যদি কেউ দুর্বল হতো তাহলে তাকে সবসময় ব্যবহার করা হতো, মানে যারা দুর্বল তারা হয়ে যায় অন্যদের চাকর। তাই ইউন যে যদি ওই স্কুল থেকে ট্রান্সফার হয়ে এই সাধারণ স্কুলে এসছে, তাহলে একটা ব্যাপারে আমি একদম নিশ্চিত, ইউন যে ওই স্কুলের 1 নম্বর ফাইটার ছিল, সবচেয়ে ভয়ঙ্কর। গল্পটা বলার সময় ইউন হঠাৎ লক্ষ্য করে একদল 12 ক্লাসের গুন্ডারা ইউন জেকে ফলো করছে। ওদের আসল টার্গেট এই নতুন ট্রান্সফার স্টুডেন্টকে ধরাধরি করে মারবে। ইউনের তো ব্যাপক উৎসাহ হচ্ছে, দেখতে চাই ইউন যে কতটা শক্তিশালী। তাই সে গিয়মকে বলল, চল আমরাও পিছন পিছন যাই। কিন্তু গিয়ম তো সেখানেই বোকার মতো বসে রইল, কিছু বুঝে উঠতে পারছিল না। আর ইউন জেকে অনুসরণ করতে করতে ওরা একটা গলির ভিতরে ঢুকে পড়লো। আসলে দেখে মনে হচ্ছিল ইউন যে এদেরকে এখানেই আনতে চাচ্ছিল। এটা একেবারেই নির্জন, যার জন্য এখানেই ফাইনাল ম্যাচটা হয়ে যায়। ইউন যে তখন শান্তভাবে একটা সুযোগ দিয়ে বলল, এই ঝামেলা এখানেই শেষ কর, সরি বল আর চলে যা। কিন্তু সং তো রেগে ফুটছে, সোজা গিয়ে ইউন জের উপরে ঝাঁপিয়ে পড়লো। কিন্তু মাত্র কয়েকটা ঘুষিতেই ও মাটিতে গোড়াগড়ি। ওর বেস্ট ফ্রেন্ড সং বুক এটা দেখে সঙ্গে সঙ্গে ঢুকে পড়লো ফাইটে, কিন্তু ফলাফল একদমই একই। ইউন যে মুচকে হেসে বলল, বোকারা সাধারণত একসাথেই থাকে, জানিস তো। তোরা যদি পঙ্গু না হতে চাস তাহলে চুপচাপ এখান থেকে চলে যা। তারপর পালিয়ে যেতে না যেতেই ইউন দৌড়িয়ে এসে বলল, সিনিয়র আপনি তো একেবারেই অসাধারণ। তারপর হেসে বলল, সিনিয়র ভবিষ্যতে যদি আমার দরকার হয় আমাকে একটিবারের জন্য সাহায্য করবেন তো। আসলে ইউন যে একটু মাথা খাটিয়ে ওর সাথে একটা ডিল করার চেষ্টা করলো, আর বলেই দৌড়ে পালিয়ে গেল, যাতে ইউন যে না বলতে পারে না। আর এদিকে গিয়ম গিয়ে পৌঁছলো টিউশন ক্লাসে। গিয়ম একদম মনোযোগ দিতে পারছিল না নতুন ছেলেটার বলার কথার জন্য। তোর চোখে খারাপ মানুষ কে, এই প্রশ্নটাই ওর মাথার ভিতর ঘুরছিল। ও ভাবছিল আমি কি ভালো মানুষ নাকি খারাপ, এই ভেবেই এ একদম এলোমেলো হয়ে পড়েছিল। বাড়ি ফিরতেই ওর বাবা ওকে এক থাপ্পড় কষালো, কারণ ও পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে আর স্কুলও ইচ্ছা করে ছুটি করেছে। তার মা আর চুপ থাকতে পারলো না, তিনি রেগে উঠে বলল, এইভাবে তুমি ওকে মানুষ করছো নাকি বরং আরো শেষ করে ফেলছো? শাস্তি দিয়ে কি ওর অবস্থা ঠিক হবে না আরো খারাপ হবে? মায়ের বলা কথাগুলি গিয়মের মনে খুব দাগ কেটে যায়। তার মনে হচ্ছিল সে একেবারেই ভেঙে পড়েছে। ওই রাতে একটা ব্রিজের নিচে আরেকটা ঘটনা ঘটছিল। ইউন বলছিল আরেকটা বুলি ছেলে জিআই ইউন আর তার বন্ধুরা কিছু স্টুডেন্টকে ধরে টাকা আদায় করছে, কিন্তু সে জানে না ওদের ধোলাই খাওয়ার সময় এসে গেছে। ইউন উপর থেকে চিৎকার করে বলল, এই শোন আমরা খেলতে এসেছি। আর চিৎকার করে বলল, তোমরা দুইজন মোটা বন্ধু পালাও এখন এখান থেকে। আর ওরা শুরু করলো গুন্ডাদের ঠেঙানো। এই গুন্ডাগুলোকে দেখে মনে হচ্ছিল ওদের হারানো সহজ হবে, নামের গ্যাংয়ের চেয়ে তো অনেক সহজ হবে। একটার পর একটা গুন্ডা পড়ে যাচ্ছিল, যেন উইকেট পড়ছে। গিয়ন আর ইউন মিলে গেম খেলার মতো খেলা করছিল। যাদের বাঁচানো হচ্ছিল ওই দুই মোটা ছেলে তাদের ফোন বের করে রেকর্ডিং করতে শুরু করলো আর বলল, হাই স্কুল হিরোরা কত কুল না। হঠাৎ গিয়ম যেন পাগল হয়ে যায়। গ্যাং লিডারের একের পর এক ঘুষি মারতেই থাকে। প্রতিটি ঘুষিতে যেন নিজের ভিতরে জমে থাকা রাগ আর কষ্ট বেরিয়ে আসছে। ওর নিজের উপর যেন কোনো কন্ট্রোলই নেই। ইউন চেষ্টা করলো ওকে থামানো, কিন্তু গিয়ম তো থামতেই চাইছিল না। ও বলল, এই গুন্ডাদের শাস্তি দরকার, এই বুলিদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ইউন বুঝে গেছে এই গিয়ম আর আগের মতো নেই। ও এখন শুধু নিজের ভিতরে চাপ আর রাগ বের করতে চায়, আর সেটা করছে বুলিদের পেটানোর অজুহাতে। এমন অবস্থায় ও তো লাঠি তুলে মেরেই ফেলতে যাচ্ছিল। ইউন অনেক বোঝানোর চেষ্টা করলো। গিয়ম বলে, আমি চাইলে পারি মারধর করতে, কিন্তু আমি তোদের মতো গুন্ডা হতে চাইনি। গুন্ডাদের সায়স্তা করার পর ইউন গিয়মকে জিজ্ঞাসা করলো, তুই কখনো সিগারেট খেতে চেয়েছিস? গলা জ্বালিয়ে দেয় ঠিকই, কিন্তু চাপ অনেকটা কমিয়ে দেয়। এই কথা শুনে গিয়ম একটু চিন্তায় পড়ে গেল। গিয়ম বলল, তুই তো বলেছিলি খারাপ লোকেদের শাস্তি দিতে হবে, আমি তো সেটাই করছি। হঠাৎ ইউনের ফোনে একটা কল আসে। ওর আন্টি জানালো তার ভাই হাসপাতালে জ্ঞান ফিরে পেয়েছে। ইউন ছুটে গেল হাসপাতালে। ভাইয়ের সামনে গিয়ে কেঁদে ফেলে বলল, তুই এতদিন ঘুমিয়েছিলি কেন রে ভাই? এখানে আমরা বুঝতে পারি ইউনের আসল উদ্দেশ্য কি। সে গিয়মকে নিয়ে হাই স্কুল হিরোস টিম বানিয়েছিল শুধু একটাই কারণে, তার ভাইকে যারা মারধর করেছিল তাদের সবাইকে শাস্তি দেওয়ার জন্য। এই গ্যাংয়ে মোট 4টি ছেলে, এখন বাকি আছে আর মাত্র 2 জন। ফিরে যাওয়ার সময় গিয়ম শুনে ফেলেছিল কিছু স্টুডেন্টরা কথা বলছিল। এই কিছুদিন ধরে দুটো মুখ ঢাকা ছেলে এসিও মুন স্কুলের গুন্ডাদেরকে খুঁজে খুঁজে মারছে। ইস, ওরা যদি আমাদের স্কুলেও এসে গুন্ডাদেরকে সাহায্য করতো। এদিকে গিয়মের বাড়িতে তার বাবা বাড়ি ফিরেছে। বলল কেউ এসে এই রুমটা একটু গুছিয়ে দেয়, কিন্তু ওর মা বাধা দিল, কারণ ওই ঘরে তার দাদার অনেক জিনিসপত্র ছিল। তারপর বলে, এই দাদাটার জন্যই তো গিয়মের রেজাল্ট এত খারাপ হচ্ছে। কিন্তু মা বলল, তুমি কখনো ছেলেটাকে নিয়ে ভেবেছো? শুধু নাম্বার নিয়েই ভেবেছো? কোনোদিন দেখার চেষ্টা করেছো ছেলেটার গায়ে আঘাতের দাগ পড়ছে? তাতে তোমার কি যায় আসে? এই কথাগুলো শুনে বাবা অবাক হয়ে পড়লো। ঠিক তখনই গিয়ম ঘরে ঢুকলো। বাবা গিয়মকে থামিয়ে বলল, এই মিউজিক প্লেয়ারটা তো তোর পড়াশোনা খারাপ করছে, এটা আমাকে দিয়ে দে। আসলে তার বাবা নিজের মনে একটা যুক্তি বানিয়ে নিয়েছিল, যেন মিউজিক প্লেয়ারটাই সব সমস্যার কারণ, কিন্তু আসল কারণ ছিল অন্য। গিয়ম তো শুনতেই চাইছিল না। রেগে গিয়ে বলল, এটা আমার দাদার স্মৃতি,
তুমি কি চাও আমিও আমার দাদার মতো হয়ে যাই? তুমি জানো আমার দাদা এই ভাঙা মিউজিক প্লেয়ারটা এত ভালোবাসতো কেন? কারণ ও বলতো এটা কানে পড়লে তোমার চাপ আর রাগের থেকে সে অনেকটা দূরে থাকে। গিয়ম চিৎকার করে বলল, দাদা কেবল দুর্বল ছিল, তাই ও প্রতিবাদ করতে পারিনি। আর তুমিই দায়ী আমার দাদার মৃত্যুর জন্য। সে আবার বলল, আমার দাদাও একসময় আমার মতোই মাথা গরম করে ফেলেছিল, কিন্তু ওর মনের চাপ বের করার জায়গা ছিল না। ও আমাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল, তাই এখন যতই আমার উপরে চাপ আসুক আমিও দাদার মতো আচরণ করে ফেলি। এই কথাগুলো বলতে বলতে গিয়ম যেন একটা উড়ন্ত প্লেন যেটা স্বাধীনতা খুঁজছে, কিন্তু সে প্লেনটা ভেঙে পড়লো। আর সেই দুর্ঘটনার পিছনের কারণ ছিল বাবার দেওয়া চাপ। এরপর গিয়ম আর ইউন গেল সেই 4 জন অপরাধীদের মধ্যে তৃতীয় জনকে খুঁজে বের করতে। ইউন বলল, এইবার মাথা গরম করিস না, আমরা এখন শুধু মারামারি করি না, আমরা সত্যিকারের কিছু পরিবর্তন আনতে চাই। ওরা ঢুকে পড়লো এক পুরনো বারে, যেখানে ডন আর হাই স্কুলের গুন্ডারা অপেক্ষা করছিল। তাদের লিডার খুশি হয়ে বলল, দেখ দেখ, মুখ ঢাকা সেই 2 জন পাগল তো এসে গেছে। দেখা গেল ওদেরই এক শিকার করার ছেলের কাছ থেকে সে সংবাদ পেয়ে গেছিল। পরিস্থিতি ছিল একদম বিপজ্জনক, তবু গিয়ম আর ইউন ছিল সাহসী। তারা দুজন একে অপরের পিঠে ভর দিয়ে 2 দিকে আলাদা করে সামলানোর প্ল্যান করলো, অন্য সিনেমার মতো যেখানে হিরো একাই 10 জনকে পিটিয়ে দেয়। এই গল্পটা রিয়েলিস্টিক, একটা স্কুলের 2টি ছেলে কিভাবে অস্ত্রধারক গ্যাংকে সামলাবে। তাই খুব তাড়াতাড়ি ওদের 2 জনকে ধরে ফেলা হলো। তাদের মুখোশ খোলার জন্য এগিয়ে এলো গ্যাং লিডার, কিন্তু মুখটা দেখে সে একদম চমকে উঠলো। এই যে পুরনো পরিচিত কেউ, তাতে গ্যাং লিডার অপমানিত হলো আর রেগে গেল। এরপর সে কৌতূহল নিয়ে গিয়মের মুখোশটা খুলে ফেললো। দেখে অবাক হয়ে বলল, তুই আবার কে রে? গিয়ম ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলল, আমরা হাই স্কুল হিরোস। তারপর ওরা চেষ্টা করলো একে একে সবাইকে ধরাশয় করতে। অন্যদিকে ইয়ন চ্যালেঞ্জ করে বলল, এই দুজি সামনে আয়। দুজি পুরো পাগলের মতো হয়ে গেল, একটা ফায়ার এক্সটিংগুইশার তুলে নিল আর ঘুরিয়ে তাকে মারতে গেল, কিন্তু একবারও ইয়নকে ছুতে পারলো না, উল্টে নিজেই লাথি খেয়ে পড়ে গেল। পরিস্থিতি খারাপ দেখে ইয়ন একটা জানলা ভেঙে বাইরে ঝাঁপিয়ে পড়লো আর চিৎকার করে গিয়মকে ডাকলো। তারা দুজনই পালাতে লাগলো আর পিছন থেকে স্কুলের গুন্ডাগুলো তাদেরকে তাড়া করছিল। সৌভাগ্যজনক সেই সময়ই তার বন্ধু জুন গাড়ি চালিয়ে সেখান থেকে যাচ্ছিল। সে বুঝে গিয়ে ওদেরকে গাড়িতে তুলে নিল। 3 জন মিলে সেখান থেকে বেরিয়ে গেল। সেখান থেকে বাঁচার পর গিয়ম প্রশ্ন করলো, তুই কি আমাকে এইসব ঝামেলায় শুধু নিজের প্রতিশোধের জন্য জড়িয়েছিস? ও বুঝতে পারছিল সে আর ইউনের সঙ্গে থাকতে চায় না, তাই সে জুনকে ফোন করে বলল, ভাই আজ রাতে তোর বাড়ি থাকতে পারি? এই অবস্থা নিয়ে বাড়ি গেলে মা বাবা পাগল হয়ে যাবে। গিয়মের মুখ দেখে জুন রাজি হয়ে গেল আর ওকে নিয়ে নিজের বাড়ি গেল। গিয়ম এই প্রথমবার জুনের বাড়ি এলো। এসে ও অবাক, ও ভাবতেও পারেনি যে জুন এতগুলো বক্সিং অ্যাওয়ার্ড জিতেছে। গিয়ম ভাবলো, শেষ লড়াইটা আমি যদি একটু বেখিয়াল হতাম তাহলে তো জুনকে হারাতেই পারতাম না। জুন উপদেশ দিল, তুই ওই ইউনকে এড়িয়ে চল আর আবার আগের মতো পড়াশোনায় ফিরে যা, হেডফোন পর আর প্রতিটি পরীক্ষায় টপ কর। জুন নিজের অভিজ্ঞতা শেয়ার করলো, আমি যখন বক্সিং শেখা শুরু করছিলাম তখন শুধু শিখছিলাম, কিন্তু পরে ওটা আমার অভ্যাস হয়ে গিয়েছিল আর আমি ওটাকে ছাড়তেই পারছিলাম না। গিয়ম হাসতে হাসতে বলল, তুই তো ভাবতাম চুপচাপ টাইপের, আসলে তো দারুণ কথা বলিস। স্কুলে যখন জুন গুন্ডা ছিল তখন একদম আলাদা মানুষ ছিল আর এখন অনেক শান্ত। এইসব কথা চলছিল আর তখনই গিয়মের বাবা একের পর এক ফোন করেই যাচ্ছিল, কিন্তু গিয়ম ফোন কেটে দিল আর একটা মেসেজ করে বলল, আমি আজ বন্ধুর বাড়িতে থাকবো। বাবা দোষটা নিজের ঘাড়ে নিয়ে টিচারকে বলল, আজও আসতে পারবে না, আপনি কাল আবার আসুন প্লিজ। অন্যদিকে ওই 4 জন গুন্ডার লিডার হাসতে হাসতে ভিডিও দেখছিল, যেখানে গিয়ম আর ইউন ধরা পড়ার পর বলছিল, আমরা হাই স্কুল হিরোস। তখন যিশু বাকি 3 জনকে দেখে ঠাট্টা করে বলল, তোরা 3 জন মিলে এই দুটো 10 ক্লাসের ছেলের কাছে মার খালি? লজ্জার কিছু বাকি আছে? আর গিয়মের মুখ দেখে যিশু ভাবতে লাগলো, এই ছেলেটার তো আমাদের 4 জনের কারোর সাথেই সম্পর্ক নেই, শুধু ইউনের ছাড়া। তখন নাম বলল, না সম্পর্ক নেই, তবে একবার ওকে আমার বাবার পার্টিতে দেখেছিলাম। যিশু বলল, তোরা সবাই শুধু মারামারির সময় আমাকে মনে করিস। তারপর নামকে বলল, তোর বাবার মতো তাড়াতাড়ি তুইও ডাক্তার হয়ে ওঠ, তাহলে ভবিষ্যতে আমার জন্য কিছু করতে পারবি। যিশু আরো জানালো, ইউনের ছোট ভাই জি সুং এর জ্ঞান ফিরে এসছে। সে ছিল ভালো স্টুডেন্ট, কিন্তু এই বুলিরা ওকে এত মারধর করেছিল যে আজও হাসপাতালে ভর্তি আছে। এরপর গ্যাং লিডার দু জি রিপোর্ট দিল, শোনা যাচ্ছে এখন ওরা জিয়ন সিয়ং এ গেছে। পরদিন সকালে ইউন নিজেকে দোষী মনে করছিল, কারণ গিয়মকে নিজের প্রতিশোধে জড়িয়ে ফেলেছে, কিন্তু সে জানতো না আজ এই যিশু ওর সাথে হিসেব মেটাতে আসছে। যিশু চলে গেল সং এর বাস্কেটবল কোর্টে। সেখানে একটা ক্লাসমেট ছেলেকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, তুই কি জানিস ইউন কোথায় আছে? কিন্তু ছেলেটা কিছুই জানতো না। ঠিক তখনই সং ফিরে এলো, বলে উঠলো, এই অচেনা ছেলেটা আবার আমার ছেলেপুলেকে ধমক দিচ্ছে কেন? যিশু ঘুরে তাকিয়ে সংকে জিজ্ঞাসা করলো, তুই ইউন কোথায় আছে জানিস? সং বলল, 50,000 ইয়ন দে, ঠিক ঠিকানা দিয়ে দেবো। কিন্তু 50,000 টাকা পাওয়ার বদলে সং পেল একটা 50,000 টাকা দামের লাথি। বিষয়টা একদম হজম করতে না পেরে সং ঘুষি চালাতে শুরু করলো, কিন্তু একটাও ঘুষি লাগলো না তার গায়ে। উল্টে যিশু ওকে এমন মার দিল, ওর ঠোঁট দাঁত সব মিলে একাকার হয়ে গেল। সং তখন দুর্বল হয়ে পড়ে যাওয়ার নাটক করলো। তখনই হঠাৎ করে যিশুর পা ধরে মারতে লাগলো। যিশু রেগে গিয়ে চিৎকার করে বলল, ছাড় বলছি তো, লাগছে হারামজাদা। কিন্তু সং ছাড়লো না। যিশু এক ধাক্কায় ওকে উল্টে ফেলে কাঁধের হাড় ভেঙে দিল। সে উঠে বলল, বললাম তো লাগছে হারামজাদা। তখনই সে তার এক লোককে পাঠালো, বলল দৌড়িয়ে যা আর ইয়ন আর গিয়মকে ডেকে নিয়ে আয়। আর আসার পর গিয়ম বুঝলো এই ছেলেটা ওদের পরিচিত কেউ না, তাই সে সামনে এগিয়ে গেল, কিছু একটা করতে চাইলো, কিন্তু ইয়ম থামিয়ে বলল, না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আমি নিজেই সামলাবো। তারপর ফ্ল্যাশব্যাক শুরু হলো। মিডল স্কুলে ইউন আর ওর বেস্ট ফ্রেন্ড জি সুং প্রতিদিন গুন্ডাদের টার্গেট হতো, কারণ শুধু ওরা একটু দুর্বল ছিল তাই। তাদের গ্যাংয়ে টানার চেষ্টা করতো ওই বুলিরা।
আমাদের দলে থেকে গোলাম হয়ে কাজ করো। কিন্তু জিসু আর ইউন রাজি হয় না। আর এর ফল কি হলো, ওদের দুইজনকে প্রচন্ড মার খেতে হলো। হঠাৎ এক ছেলে হাজির হলো, নাম জিসু। নতুন কিছু ব্রাজিলিয়ান কিক শিখে এসেছিল ইউটিউব দেখে, আর সেই কিক প্র্যাকটিস করতে জিসুনকে বানিয়ে ফেলেছিল তার প্র্যাকটিস ব্যাগ। এই ফাঁকে আর এক বুলি নাম ইউক এসে বলল, প্রতি সপ্তাহে 1 লক্ষ ইয়ন দিবি, না হলে মজা দেখাবো। জিসুং স্পষ্ট বলল, আমি টাকা দেবো না। এই কথাটাই পুরো গ্যাং চটে গেল। তারপর শুরু হলো একের পর এক মার, যেন ওদের জান বের করে ফেলবে। ওরা দুজন মার খেয়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু তাও চুপ করে থাকার মানুষ না। তারা এখনো হাসছে, কথা বলছে, কে বেশি মার খেতে পারে তা নিয়ে মজা করছে। কিন্তু দুঃখজনকভাবে ওদের উপর অত্যাচার হয়েই যাচ্ছিল, এখনো বন্ধ হচ্ছিল না। অন্যদিন তারা একটা ইন্টারনেট ক্যাফেতে বসে গেম খেলছিল। তখন গ্যাংটা এসে বলল, তোদের কাছে গেম খেলার টাকা আছে, কিন্তু আমাদেরকে প্রোটেকশন মানি দেওয়ার টাকা নেই। গ্যাংয়ের নেতা বলল, যা কিছু টাকা আছে সবকিছু দিয়ে দে। ইউনের পকেটে ছিল 24,000 ইয়ন, আর ওর বন্ধু জি সুংয়ের কাছে তো একটাও টাকা ছিল না। এই কারণে ওকে টেনে বের করে এনে বেধড়ক মার শুরু করলো বুলির দলেরা। তখন জি সুং বলল, তুই পালা এখান থেকে। ইউন একটু হচকচিয়ে গেল, বন্ধুর কথা শুনে চলে গেল। তারপর ভাবছিল দুজনকেই ছেড়ে দেওয়া হবে, কিন্তু আসলে ওদের মধ্যে শুধু ইউনকেই ছেড়ে দিল, কারণ ওর কাছে ছিল টাকা। বন্ধু জি সন কষ্ট করে হাসি দিয়ে বলল, চিন্তা করিস না, আমি ঠিক আছি। ইউন নরম ভাবে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দিল, কিন্তু একসময় ওর পা থেমে গেল। মনে হলো সে যেন তার বন্ধুর সাথে অন্যায় করছে। তাই সে ফিরে গেল জি সুংকে বাঁচাতে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। জি সুং আর ওর গ্যাং ইচ্ছা করে হোক বা শয়তানি করে জি সুংকে স্কুলের 4র্থ তলা থেকে ফেলে দিয়েছিল নিচেই। এই কারণে ইউন এখন গিয়মকে বলছে, এটা আমার ব্যক্তিগত লড়াই, আমাকে নিজের মতো লড়তে দে। কিন্তু সমস্যা হলো ইউন তেমন ফাইটার না, ওর কিল ঘুষি ছিল একদম দুর্বল। জিসু ছিল শক্তিশালী, আর ঘুষি মারতে মারতেই কথা বলছিল। দু একটা হালকা মারে ইউনের শরীর একেবারেই দুর্বল হয়ে পড়ে। তখন জিসু চোখ ঘুরিয়ে গিয়মের দিকে তাকিয়ে বলল, আসলে আমি এসেছি এই সুপারহিরো গিয়মকে কাছ থেকে দেখার জন্য। জিসু চিৎকার করে বলল, তুই সব সময় আমার লোকজনকে মারিস কেন রে? এই ছেলেটা কি তোকে প্রতিশোধ নিতে বলেছে? কিন্তু গিয়ম এসব কথায় কান দিল না। ও শুধু জানতো জিসু দেখতে যেমন রথ চটকা, তেমন মার খাওয়ার যোগ্য। কিন্তু এবারের ফাইটটা আগের মতো ছিল না। এবার গিয়ম নিজেই মার খেলো বেশ ভালোভাবে। যদিও সে কিছু কিক পাঞ্চ ফেরত দিতে পেরেছিল, তবুও জিসু টললো না একটু। উল্টে সে এমন মার মারলো গিয়মের হাত ভেঙে গেল। সে ব্যথায় ছটফট করছিল, মাটিতে পড়ে রইল। বন্ধুকে মার খেতে দেখে ইউন একেবারেই অস্তব্ধ হয়ে গেল, কিছু করতে পারছিল না। ঠিক তখনই জিসু একটা গিটার তুলে গিয়মকে মারতে যাচ্ছিল, কিন্তু সেই সময় রহস্যময় 12 ক্লাসের সেই ছেলেটা ওখানে এসে হাজির। সে চিৎকার করে বলল, থেমে যা জিসু। জিসু সঙ্গে সঙ্গে ওকে চিনে ফেললো। তবুও জিসু ভাব ধরে বলল, ঠিক আছে, পরে দেখা হবে। তারপর সে গিয়মের মিউজিক প্লেয়ারটা ট্রফির মতো নিয়ে গেল। ইউন যে তখন গিয়মকে সাবধান করলো, থেমে যা, এই প্রতিশোধ এখানেই শেষ কর, এটা আর বাড়ানো উচিত হবে না। গিয়ম অজ্ঞান অবস্থায় চিন্তা করতে লাগলো তার বড় ভাই সু গিয়মের কথা। ওদের বাবা পড়াশোনা নিয়ে এত বেশি চাপ দিত, যেন নিজের ব্যর্থতা ভাইয়ের উপর চাপিয়ে দিতে চাই। আর সেই চাপ থেকে মুক্তি পেতে সু গিয়ম বারবার গিয়মকে টার্গেট করত। প্রতিটা পড়াশোনার পর ও এমন ভাবে আচরণ করত যেন গিয়মই ছিল তার স্ট্রেস রিলিফের উপায়। হেডফোন খুলে ফেলার পর সু গিয়ম বুঝতে পারতো কি ভুল করেছে সে। তাদের মা তখন ভরসা দিত সব ঠিক হয়ে যাবে, কলেজে ভর্তির পরীক্ষা তো প্রায় এসে গিয়েছে। কিন্তু যেই সু গিয়ম হেডফোন পরতো, সেই আবার গিয়মকে আঘাত করত। এটা অবশেষে বাবার নজরে পড়ে যায়, কিন্তু বাবা বলছিল সহ্য কর, ও যদি কলেজ চলে যায় সব ঠিক হয়ে যাবে। শেষমেশ সু গিয়ম সত্যিই সে একটা ইউনিভার্সিটিতে চান্স পেল। আর গিয়ম তার ভাইয়ের জন্য অনেক গর্ব অনুভব করছিল, কিন্তু সেই গর্ব খুব বেশি দিন ছিল না। সেই রাতে গিয়ম ঘুমোতে যাচ্ছিল, ঠিক তখনই ওর ভাই সু গিয়ম ঘরে আসলো। গিয়ম ভাবলো সে আজ আবার হয়তো তার উপরে রাগ ঝাড়বে, কিন্তু না, সু গিয়ম শুধু নিজের পুরনো মিউজিক প্লেয়ারটা দিল ভাইকে, বলল, এই হেডফোনটা কানে দিলে তুই বাবার কড়াকড় দুনিয়া থেকে বেরিয়ে আসতে পারবি। সেই সঙ্গে ওর চোখে জল চলে আসলো। তোকে এত কষ্ট দিয়েছি, সত্যি দুঃখ হচ্ছে রে ভাই। এটাই ছিল সু গিয়মের শেষ কথা। সেই রাতেই ও মারা যায়। বাস্তবে যখন ঘুম ভেঙে গিয়মের হুঁশ ফেরে হাসপাতালে, ওর বাবা তখন চিৎকার করা শুরু করে দিয়েছিল, কারা করেছে এই কাণ্ড, জেলে পাঠাবো সবাইকে। তারপর ইউনকে দোষ দিতে শুরু করলো। গিয়ম শান্তভাবে বলল, এই কাজটা করেছে নাম ইউ। আমি ওকে একবার মারও দিয়েছিলাম, কারণ ও অন্যদের থেকে টাকা তুলছিল, কিন্তু ও তো ওই হাসপাতালের মালিকের ডাক্তারের ছেলে। তাহলে বাবা কি সত্যি ওকে জেলে পাঠাতে পারবে? পরে গিয়ম তার বন্ধু ইউনকে বলল, আমি আর এই গুন্ডাদেরকে মানুষ বলে মানি না, খারাপ লাগলেও ওদেরকে মারাই আমার জন্য রিলিফ। কিন্তু ইউন এবার আর চুপচাপ থাকলো না, তুই এবার থাম, এটা আর ঠিক রাস্তা নয়। পরদিন স্কুলে ইউন দেখতে পেল গিয়মের বাবা স্কুল এসছে। কৌতূহল বশত সে অনুসরণ করলো। তখন সে জানতে পারলো গিয়মকে আমেরিকায় পড়তে পাঠানোর প্ল্যান করছে তার বাবা। এই কথা শুনে ইউন একদম চুপ মেরে গেল। ভাবতে লাগলো, আমি তো গিয়মকে এই লড়াইয়ের পথে টেনে এনেছিলাম। ওর বন্ধু জুন ওকে জিজ্ঞাসা করলো, তুই কি খুশি যে এখন ওকে এমন বানিয়ে ফেলেছিস? তুই এখনো ওর বন্ধু আছিস তো? ইউন প্রশ্নের উত্তর দিতে পারলো না। তারপর ইউন গেল ওর পুরনো বন্ধু জিসনকে হাসপাতালে দেখতে। ইউন একটু থেমে জিজ্ঞাসা করলো, তুই কি আমার উপর রেগে আছিস তোকে এরকম করে ফেলার জন্য? জিসু বলল, রাগ কেন করবো রে, তোকে তো দোষ দিতেও পারি না। সেই বছর জিসুর গ্যাং বাজি রেগেছিল, তুই যদি ফিরে আসিস আমাকে বাঁচাতে, তাহলে তোকেও মারবে। জিসুং ওদের থামাতে চেয়েছিল, কিন্তু জিসু ওকে ব্যালকানির রেলিং এ উঠিয়ে দিয়েছিল। তারপর ওরা সবাই মিলে ওকে ব্যালকানির রেলিং এ বসিয়ে ধীরে ধীরে
ধীরে ওর হাত ছেড়ে দেয়, কিন্তু নাম ইউন যা করছিল সেটা একদম ইচ্ছা করে করছিল, আর সেই কারণেই জি সুং এতদিন হাসপাতালে। জি সুং শুনেছে ইউন থানায় রিপোর্ট করতে গিয়েছিল। সে বলল, আমি তো ভিকটিমস, আমি সাক্ষী দিচ্ছি, চল একসাথে থানায় যাই। নাম ইউকের বাবা মা ক্ষমতাশালী হলেও এই অবস্থায় আমাদের চেষ্টা করা উচিত। এইদিকে হাসপাতালে গিয়ম দেখতে পেল ওর মৃত ভাই সু গিয়মকে, যেন পাশে দাঁড়িয়ে আছে। কিছু না বলে সে চলে গেল। গিয়ম দৌড়ে ছুটলো তার পিছনে, হাসপাতালের ছাদ পর্যন্ত চলে গেল। ওর মা বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল আছে। দৌড়ে গিয়ে দেখলো গিয়ম রেলিং এর উপর বসে আছে, আর তার পাশে একটা ছায়া, যাকে দেখতে অনেকটা সু গিয়মের মতো। গিয়ম মাকে বলল, এখন বুঝি ভাইয়ের কষ্টটা, বুঝতে পারছি ও কেন ভেঙে পড়েছিল। মা কেঁদে ফেলে বলল, আমি জানি আমি কিছুই করতে পারিনি তোর জন্য, কিন্তু তুই যেন ভেঙে পড়িস না, আমার একমাত্র আশা এখন তুই। সু গিয়মকে হারানোর পর ওর মা নিজেকে দোষেই পোড়াচ্ছেন। এবার গিয়ম ঠিক করে সে আর ভাইয়ের মতো নিজের জীবন শেষ করবে না, সে বাঁচবে, কারণ ওর মাকে এই দুনিয়ায় সে একা রেখে যাবে না। হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়মকে আলাদা করে ডেকে নিলেন তার বাবা। বললেন, তোমার ভালোর জন্য তোমাকে আমেরিকায় পড়তে পাঠাবো। কিন্তু তার মা এই কথা শুনে আর চুপ থাকলো না। তিনি গিয়মের বাবাকে বাইরে ডেকে বললেন, এই মাত্র আমাদের আরেকটা ছেলেকে হারাতে বসছিলাম। তিনি এখনো বুঝে উঠতে পারছিল না ওই চাপ আর অবহেলা বড় ছেলে সু গিয়মের মৃত্যুর কারণ। এবার মা সাফ জানিয়ে দিল, এবার আমি নিজেই দেখবো আমার ছেলেকে, এবার আর আগের মতো ভুল হতে দেবো না। পরদিন স্কুলের ইউজে সেই 12 ক্লাসের সিনিয়র যিশুর গ্যাংয়ের সামনে পড়ে গেল। ফাইট নিশ্চিত। ইউজে বেশি কিছু না বলে দৌড় দিল, কিন্তু এক গলিতে গিয়ে দেখলো কয়েকজন গ্যাং মেম্বার ওর পথ আটকে রেখেছে। চলো সকাল সকাল শরীর চর্চা হয়ে যাক বলেই শুরু হলো অ্যাকশন। একে একে সবাইকে মাটিতে ফেলে দিল ইউজে, কিন্তু আরেকটু এগোতেই সামনে পড়ে গেল যিশুর দুই ঘনিষ্ঠ বন্ধু। ওরা দুইজন বলল, তোরা থেমে যা, আগে আমি দেখে নিই এই ছেলেটার শক্তি কত। তারপর নিজেরাই মাটিতে গড়াগড়ি খেলো ওর ঘুষিতে। তাদের একজন একটু কুচল চালিয়ে ইউজেকে মাথায় আঘাত করলো। এতে ইউজের কাঁধ খুলে যায়, তবুও সে এক হাতে লড়াই চালিয়ে যায়। রক্ত ঝরছে, কাঁধ খুলে গেছে, তবুও কেউ পারছে না ইউজেকে হারাতে। তাই তো আগের হাই স্কুলের ভয়ঙ্কর ছাত্র ছিল। সবাইকে হারিয়ে বেরিয়ে যেতে না যেতেই হাজির হলো গ্যাং লিডার যিশু। অন্য সব কাপুরুষদের মতো সুযোগ নিয়ে আহতের উপরে হামলা করতে চাই। যিশু ইউজের কথা অনেক শুনেছে, এবার সে নিজেই লড়তে চাই, একেবারে হাতাহাতি ফাইটে একে অপরের বিরুদ্ধে। তবে ইউজে একটু ভয় পায়নি। যিশু দৌড়ে এসে কটাক করে বলল, কাপ ঠিক আছে তো? এরপর শুরু করে একের পর এক ঘুষি ওই ব্যথা পাওয়া কাপটাই, আর বলে, সেদিন কেন আমাকে থামিয়েছিলি? কিন্তু এবার ইউজে আর চুপ ছিল না। এক ঘুষিতে যিশুর মুখ ফাটিয়ে দিল। বলল, তুই জানিস আমি কে হারামজাদা? সাথে সাথে ওর মাথা চেপে ধরলো এমন ভাবে যেন যিশুর শরীরে আর শক্তি টক্তি কিছুই রইল না। তবুও হঠাৎ যিশু একবার জোরে ঠেলে উঠলো। ওর মুখটা একটু বেঁকে গেলেও আহত ইউজেকে মারতে ওর খুব ভালো লাগছিল। এদিকে গিয়ম এখন মায়ের সঙ্গে আলাদা হয়ে নতুন বাড়িতে উঠেছে। মা বলে, এবার থেকে আমি তোর দেখাশোনা করব, ভালো থাকবি, হাসি মুখে থাকবি, রেজাল্ট মার্কশিট এগুলো নিয়ে মাথা ঘামাবি না, শুধু মন যেটা চাই সেটা করবি। অন্যদিকে বাবা, সে বাড়ি ফিরে খালি বাড়ি আর ফাঁকা বাগান দেখে নিঃসন্দেশে একা ছিল। ওদিকে ইউজে মার খেয়ে শুয়ে আছে। খবর পেয়ে দেখতে এলো ইউজে জিজ্ঞাসা করলো, আমাকে এভাবে মার খেয়ে শুয়ে থাকতে দেখে খুব ভালো লাগছে না তোর? তারপর বলল, হিংসা সবসময় ঘুরে ফিরে তার কাছেই আসে যে সেটাকে শুরু করে। ইউজে স্বীকার করলো, আমি অনেক মারধর করেছি, এখন চেষ্টা করি সবকিছু এড়িয়ে চলতে, কিন্তু এসব যেন শেষই হয় না। তারপর প্রশ্ন করলো, ওই হেডফোন পরা ছেলেটার খবর কি? এই কথাগুলো শুনে ইউনের মন ছোট হয়ে গেল। সে যেন একদিক থেকে ভেঙে পড়লো। গিয়মকে এই ঝামেলার মধ্যে টেনে আনার জন্য এখন নিজের কাছেই অপরাধী মনে হচ্ছে। ওদিকে গিয়ম এখন মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে। মা হেসে জিজ্ঞাসা করলো, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? তার ধারণা আমার ছেলে দেখতে এত হ্যান্ডসাম, নিশ্চয়ই কেউ না কেউ আছে। গিয়মের মা জানতে চাইলো, ইউনের সাথে কি এখন তোর যোগাযোগ আছে? ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে? এই প্রশ্নতে গিয়ম একদম চুপ হয়ে গেল। ইউনের মনে পড়ে গেল পুরনো স্মৃতি, কিভাবে এক সময় শান্ত ছেলে আজ স্কুলের ফাইটার হয়ে উঠেছে। এটা যদি ইউনের জন্য হয়ে থাকে তাহলে এবার তাকেই এই সমস্যার সমাধান করতে হবে। সে ঠিক করেছিল যিশু নামের যে ছেলেটা ওকে একসময় ভয় দেখিয়েছিল এবার তাকে চ্যালেঞ্জ করবে। সে যিশুর কাছে গিয়ে পৌঁছলো আর বলল, গিয়মের সেই হেডফোন প্লেয়ারটা ফিরিয়ে দে। যিশু হেসে বলল, তুই জানিস তো এটা ভাঙা? ইউনও ভাবছিল গিয়ম কেন এই হেডফোন প্লেয়ারটাকে আগলিয়ে রাখে, কিন্তু সে জানতো জিনিসটা ফেরত আনতেই হবে। যিশু বলল, আমাকে হারাতে পারলে জিনিসটা ফেরত দেবো। ইউন একটাও কথা না বলে ঝাঁপিয়ে পড়লো। ভিতরে ঠেসে রাখা রাগ যেন আবার ফেটে বাইর হলো। একটা মোচড় মারা কিকে যিশুর চেহারা খুলে গেল। যিশু চিৎকার করে বলল, তোকে এমন মারবো যে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করবো। শুরুর দিকে ইউন কিছুটা ঘুষি মারতে পারলেও ওর শক্তি ফুরিয়ে গেল। যিশু ছিল অনেক বেশি শক্তিশালী। একটার পর একটা আঘাত ইউনকে ঘায়েল করে দিল। তখন যিশু হঠাৎ করে বলল, তোর বন্ধুর নাম জি সং না? শুনেছি অন্য কি জ্ঞান ফিরেছে, তাহলে আর একটু জোরে লড়, না হলে তোর জন্য তো লজ্জার বিষয়। এরপর শুরু হলো আরেক রাউন্ড। এবার ইয়নের মুখটা একদম চেনাই যাচ্ছিল না। এদিকে গিয়ম আর তার মা বাড়ি ফিরে দেখলো দাদু আগেই পুলিশ ডেকে এনেছে। অভিযোগ করলো, আমার পুত্রবধূ মানসিক রোগী, ও তার ছেলেকে স্কুল যেতে দিচ্ছে না। তখন গিয়মের মার হঠাৎ করে শ্বাস নিতে অসুবিধা হওয়া শুরু হলো। অবস্থা দেখে গিয়মের চিন্তা জেগে উঠলো। পুলিশ ওকে গ্রেফতার করতে যাচ্ছিল আর গিয়মকে বলল, তুমি ওর কথা শোনো না, আমার কথা শোনো।
তার মা বলল খুব শিগগিরই বেরিয়ে এসে ছেলেকে বাঁচাবেন। এরপর তার বাবা এসে গিয়মের সঙ্গে কথা বললেন তোমার মা চিকিৎসা দিলেই ভালো হয়ে যাবে। কিন্তু গিয়ম মনে মনে ভাবছিল আসলে মানুষের চিকিৎসা দরকার তার বাবারই। অন্যদিকে চরম মার খাওয়ার পরেও ইউন জিতে গেল। যিশু মিউজিক প্লেয়ারটা ফিরিয়ে দিল গিয়মকে, তবে মুখে ছিল একটা হালকা হতাশায় হাসি। ফিরে আসার পথে গিয়মের দাদু বারবার বুঝিয়ে বলছিল তোমার বাবা মা খুব কঠিন মানুষ, ওদের জন্য তুমি এমন মানসিক চাপে আছো, আমার বাড়িতে থেকেই পড়াশোনা শেষ করো। কিন্তু গিয়ম কিছুই শুনছিল না। সে সরাসরি ইউনের ফোন ধরে, তারপর তার দাদু জিজ্ঞাসা করে সে কে ফোন করেছে। গিয়ম হেসে বলে একজন বন্ধু। এরপর সে গাড়ি থেকে নেমে ছুটে গেল, আর পেছনে হতাশ হয়ে দাঁড়িয়ে রইল দাদু আর তার বাবা। ইউনের মুখে অনেকগুলো আঘাতের ছাপ ছিল। সে বলল আমরা তো স্কুলের সুপার হিরো, এটুকু ব্যথা তো কিছুই নয়। সে শুনেছিল গিয়ম বিদায় যাচ্ছে, তাই ভাঙা মিউজিক প্লেয়ারটা ফিরিয়ে দিতে চাইলো। না জানি আবার কবে দেখা হবে। ইউন বলল তোর জন্য তো আমার সাহসটা বেড়ে গেছে, অনেক কিছু করতে পারি এখন। সে আরো জানালো প্লেয়ারটা ইউটিউব দেখে নিজেই ঠিক করেছে। গিয়ম হেডফোনটা কানে দিয়ে যখন শুনলো তখন যেন তার ভাইয়ের বলা কথাগুলো মনে পড়ে গেল। নিজের মনের কথা শুনবি, লোকের কথায় কোনো কান দিবি না। সবকিছু শেষ করে গিয়ম সকাল সকাল চলে আসলো যিশুর সঙ্গে দেখা করতে। এই সময় ওর বাবা স্কুলে গিয়মকে খুঁজছিল, কিন্তু শুধু ইউনকেই দেখতে পেল। এদিকে যিশু এসে গিয়মকে দেখে চিৎকার করে বলল এই সুপার হিরো তুই এখানে কেন রে? গিয়ম তখন শান্তভাবে প্রশ্ন করলো তুই তো ছাত্র, কোথায় যাচ্ছিস? ছাত্রদের তো ক্লাসে থাকা উচিত না? হাতে প্লাস্টার বাঁধা থাকলেও লড়াইয়ের জন্য ছিল দারুণ উৎসাহ। তবে অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে থাকায় সে আবার বেশ কিছু ঘুষি খেলো যিশুর কাছ থেকে। তবু একসময় সুযোগ পেয়ে এমন কিক মারলো যিশুর থুবনিটাই ভেঙে গেল। আশেপাশের ছেলে পেলে যিশুর মুখ নিয়ে একটু ব্যঙ্গ করলো, কিন্তু তারপর গিয়ম মারাত্মক একটা লাথি খেয়ে ছিটকে পড়লো। গিয়ম বুদ্ধি করে প্লাস্টার বাঁধা হাতটা এগিয়ে দিল, আর যিশু ওখানেই লাথি মারলো আর চিৎকার করতে লাগলো ব্যথায়। এই মারামারিটা চলে এলো রাস্তার মাঝখানে। চারপাশের ছাত্ররা ভিড় জমিয়ে যিশুকে উৎসাহ দিচ্ছে। যিশু চিৎকার করে বলল এই সুপার হিরো, এটুকুই তো শক্তি, আমরা দুজনেই জঞ্জাল। এই কথাই যেন গিয়মের মাথা খারাপ করে দিল। সে পাগলের মতো হাসতে শুরু করলো আর বলল তুই আর আমি এক নয় হারামজাদা। দুজনেই একের পর এক ঘুষি চালাতে লাগলো। গিয়ম নিজের ব্যথা লাগা হাত দিয়ে আঘাত করলো, আর তাতে যিশুর মাথা ফেটে রক্ত বার হওয়া শুরু হলো। যিশু মাটিতে পড়ে কিছুটা অস্পষ্ট ভাবে কথা বলছিল, আর তখন গিয়ম ওর উপরে উঠে ঘুষি মারতে শুরু করলো। একবার ভাবলো যেন সে নিজের ভাইকে মারছে, যে সবসময় তাকে গলা টিপে ধরতো। তারপর ভাবলো সে মারছে নিজের বাবাকে, যে শুধু গ্রেড আর রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকতো। শেষে এমন হলো সে যেন নিজেকেই মারতে শুরু করলো, কারণ তার নিজের মধ্যেই সে দেখতে পাচ্ছিল সে আর আগের মতো নেই। অবশেষে ভাইয়ের হেডফোনটা কানে দিয়ে সে যেন নিজের এক গহীন জগতে ঢুলে গেল, আর একবারেই শেষ ঘুষি মারতে যাচ্ছিল। ঠিক তখনই পৌঁছে গেল ইউন আর গিয়মের বাবা। তারা এই দৃশ্য দেখে অস্থির। তার বাবা ভাবতেও পারেনি তার ছেলে একদিন ঠান্ডা মাথায় এমন গুন্ডা হয়ে উঠবে। তবে গিয়মের চোখে ছিল একটা কথা, আমার এতে কিছুই যায় আসে না। গিয়ম যেন এই সবকিছু থেকে মুক্ত হয়েছে, তাই এবার সে নিজের ইচ্ছায় যিশুর পাটা ভেঙে গুড়িয়ে দিল। এটা ছিল গিয়মের স্বাধীনতার প্রথম উড়ান। সে হেসে তার বাবাকে বলল কেন এরকম হলো সেটা জিজ্ঞাসা করো না। এরপর গিয়মকে পাঠানো হলো একটা রহস্যময় স্কুলে। ওই স্কুলেই একসময় পড়তো 12 ক্লাসের সেই বড় ভাই। স্কুলের শিক্ষক খুব ভদ্রভাবে গিয়মের মাকে কথা দিল আমি ছেলেটার খেয়াল রাখবো। মনে হচ্ছিল এই পথ গিয়ম একাই কাটাবে। ঠিক তখনই হঠাৎ করে পিছন থেকে হাজির হলো ইউন। এই স্মার্ট হেডফোন পরা ছেলেটা কোথায় যাচ্ছে? আসলে ইউনও নিজেকে শক্তিশালী করতে চায়, কারণ সামনে আরো অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে ওদের। তাই সে সিদ্ধান্ত নিল আমি এই গুন্ডাদের স্কুলে তোর সঙ্গে গিয়েই মানুষ হবো। কিন্তু স্কুলে ঢুকতেই শিক্ষকের আসল রূপ প্রকাশ পেল। সে ছাত্রদের পশুর মতো মারতে শুরু করলো। যেতে হবে তো নাকি এইভাবে দাঁড়িয়ে থাকবা? এই মিয়ং স্কুলে শুধু সেরা 10 জন স্কুল ছাড়তে পারবে, না কোনো বই না কোনো পড়াশুনো, এখানে শুধু লড়াই আর বেঁচে থাকার খেলা। তাই গিয়ম আর ইউন মেনে নিল এখান থেকে প্রতিদিন মার খেতে খেতে তারা একদিন সেরা 10 জনের মধ্যে হয়ে উঠবে। এমন ভাবেই আমাদের সিরিজটা এখানেই শেষ হলো। এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এমন আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।